তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে কন্টেন্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট আমাদের বুঝতে হবে। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে যে অনেক কিছুই হতে পারে। এটা ব্লগ পোস্ট হইতে পারে, হ্যাঁ, বা আর্টিকেল, যেটাই বলেন। এটা একটা রিটেন কন্টেন্ট হইতে পারে। এটা একটা আহ আপনারা যারা পরিসংখ্যান পড়ছেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে আইডিয়া আছে, হ্যাঁ, একটা গ্রাফ হইতে পারে, একটা কন্টেন্ট, একটা ইমেজ হইতে পারে, একটা ভিডিও, একটা কন্টেন্ট হইতে পারে। ঠিক আছে? কন্টেন্ট কন্টেন্ট অনেক রকমের হইতে পারে। এবং এই 2000 সালের পর থেকে, মানে এসইওর যখন এভলিউশন, হ্যাঁ, যখন এসইও মানে আস্তে আস্তে গ্রো করা শুরু করলো, এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং কন্টেন্টটাকে গুগল সবসময় ভ্যালু দিচ্ছে। আগে হয়তোবা ওদের যেই মানে অ্যালগোরিদম ছিল ওইখানে ভ্যালু যেটা ওটা হয়তোবা কম পাইতো, আরো বিভিন্ন ক্রাইটেরিয়া ওরা হচ্ছে দেখতো। তবে এই রিসেন্ট 2-3 বছরে গুগল কন্টেন্টকে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। কন্টেন্টের জন্য আলাদা কন্টেন্ট আপডেট আনছে, হ্যাঁ, কোর আপডেট আনছে। তো এই কন্টেন্টকে কিং বলতে পারেন আপনি। হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে কিং এবং এসইও হচ্ছে কুইন। আপনি ধরতে পারেন যে আপনার কন্টেন্টের উপর বেস করে আপনার এসইও করা লাগবে। এবং কন্টেন্ট যত বেশি ভালো হবে, আপনার এসইওটা এবং আপনার র্যাঙ্কিং এর অপরচুনিটি তত বেশি বাড়বে, পসিবিলিটি তত বেশি বাড়বে। ঠিক আছে? তো কন্টেন্ট কয় রকমের হইতে পারে? কন্টেন্ট হচ্ছে অনেক রকমেরই হয়। হুম। তো সেটা কি কি? যে ব্লগ পোস্ট হইতে পারে, যেটা আর্টিকেলও বলি আমরা। হুম। শর্ট ফর্ম কন্টেন্ট, লং ফর্ম হইতে পারে। আর্টিকেলের মধ্যেই, হ্যাঁ, শর্ট ফর্ম মানে প্যারাগ্রাফ টাইপ হইতে পারে। একটা আমরা ছোটবেলায় যে প্যারাগ্রাফ বা রচনা এসে এরকম লিখছি, হ্যাঁ, less than 1500 ওয়ার্ডস এর মধ্যে, এগুলাকে শর্ট ফর্ম বলে। লং ফর্ম হচ্ছে আপনার more than 1500 ওয়ার্ডস, হ্যাঁ, এগুলাকে লং ফর্ম বলা হয়। আবার হচ্ছে পিলার কন্টেন্ট আছে। পিলার কন্টেন্টটা কেমন? যে আপনার যেই একটা মেইন আর্টিকেল, যে মেইন কন্টেন্টটা, হুম, এইটা হচ্ছে পিলার কন্টেন্ট। এবং এইটাকে পাওয়ার আপ করার জন্য সারাউন্ডিং আরো কিছু কন্টেন্ট আছে, যেগুলো শর্ট ফর্ম হইতে পারে। ঠিক আছে? শর্ট ফর্ম হইতে পারে। এবং ওরা মানে এই পিলার কন্টেন্টটাকে, লাইক ধরেন আমি আরো সহজ উদাহরণ দিই। ধরেন আমরা যদি তাবু বানাইতে চাই, ঠিক আছে, তাবুর মাঝখানের একটা খুঁটি দেওয়া লাগে এবং চারিদিকে আরো কিছু খুঁটি লাগে। ঠিক আছে? তো ওই চারিদিকের খুঁটিগুলো হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট। আর পিলার কন্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিলারটা বা যে খুঁটিটা। ঠিক আছে? এইটা একটা ভিডিও, একটা কন্টেন্ট হইতে পারে। ভিডিও কন্টেন্ট বলি আমরা। হুম। তারপর হচ্ছে ইনফোগ্রাফিক্স হইতে পারে। ইনফোগ্রাফিক্স আপনারা কি চিনেন বলেন তো? ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্স হচ্ছে এরকম যে কোনো একটা ডাটা আপনার একটা ইমেজের মধ্যে অনেক কিছু আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। আমি একটু লিখে আপনাদেরকে দেখাই। ইনফোগ্রাফিক্স হচ্ছে এইরকম। এই যে মানে একটা হোল আইডিয়া, কোন একটা কনসেপ্ট আপনাকে কিছু ইমেজ, কিছু কার্টুন, কিছু ডেটা, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনাকে বুঝাই দিবে। এখানে যা দেখতে পারতেছেন, আমি যদি দুই একটা একটু বড় করে দেখানোর ট্রাই করি, ডায়াগ্রাম, এরকম অনেক কিছু, হ্যাঁ, ডেমোগ্রাফিক ব্যাপার স্যাপার যেগুলা, বিভিন্ন টাইপের ডিজাইনাররা ডিজাইন করে যে আপলোড দেয়, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স। একটা কোন একটা টপিককে আপনাকে ক্লিয়ার আইডিয়া বা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য এইভাবে মেক করলে, যাতে এটা মেক করা হয় কেন? যাতে আপনি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারেন যে হ্যাঁ, এটা কি নিয়ে কথাবার্তা হচ্ছে, বা ইজিলি আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য এই ইনফোগ্রাফিক্স গুলা তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, ইনফোগ্রাফিক্স একটা কন্টেন্ট হইতে পারে। লিস্টিক্যালস একটা কন্টেন্ট হইতে পারে, লিস্ট আকারে যে আপনাকে দেখাবে। হুম। হাউ টু গাইড, যে আমরা ধরেন আমরা সার্চ করি না অনেক সময় যে হাউ টু মেক এ কাপ অফ টি, যে এক কাপ চা বানানোর কিভাবে, মানে প্রসিডিউরটা কি, গাইডটা কি, হ্যাঁ। তো তখন আপনাকে কিন্তু গাইড দিয়ে দিবে। লাইক ধরেন আমি যদি লিখি হাউ টু দিয়ে কিছু একটা, হাউ টু মেক, এই যে হাউ টু মেক এ সিভি আসছে, দেখেন হাউ টু কত কিছু আসছে, হাউ টু মেক এ লোগো, কিভাবে লোগো বানাইতে হয়। তো এখন আপনাকে ইমেজে না, আমি অলে যদি দেই, আপনাকে কিন্তু এই যে এরকম একটা গাইড দিয়ে দিবে কোনো একটা ব্লগ কন্টেন্টে। অথবা আমরা জানি সার্পের রেজাল্ট হাউ টু লিখলে অনেক সময় ভিডিও আসে, ব্লগ তো আসে, ভিডিও আসে, ভিডিওতে বলে দেয় যে কিভাবে একটা লোগো বানানো যায়, যে এক্সপার্ট, হ্যাঁ, একটা ভিডিও করে দিছে। তো কন্টেন্ট এরকমও হইতে পারে। হুম। তো এরপরে হচ্ছে কি ইউজিসি কন্টেন্ট। ইউজিসি কন্টেন্ট কোনগুলা? ইউজিসি মানে হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট। ঠিক আছে? ইউজার জেনারেটেড কন্টেন্ট। তো ইউজার জেনারেটেড কন্টেন্টটা কি? এটা হচ্ছে যে আপনার ধরেন কোনো একটা ডাটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসা।
বা কোন একটা ইউজারের লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। এখন ধরেন আজকে আমি কি করছি একমাত্র আমি জানি, তাই না? তো এখন এইটা নিয়ে যদি আমি লেখালেখি করি, ধরেন আজকে আমি বাইরে বের হইছি, আমি হচ্ছে হাঁটার সময় পা পিছলে পড়ে গেছি। এখন এই যে পড়ে গেছি এটা কিন্তু আমি জানি, ঠিক আছে, আমি জানি, এটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি যে আজকে আমি হাঁটতে গেছি, এরকম একটা অবস্থায় আমার সাথে হয়েছে, এমন একটা ঘটনা হয়েছে। এই যে আমি কন্টেন্টটা আপলোড দিলাম, ফেসবুকে হইতে পারে, মানে সোশ্যাল মিডিয়া যা প্ল্যাটফর্ম যেগুলো আছে আপনারা, ব্লা ব্লা, ফেসবুক যা আছে, ওইখানে আমি শেয়ার করলাম। অথবা আমার কোন একটা কমিউনিটি আছে, ফোরাম আছে, হ্যাঁ, কোরা, রেডিট, এগুলোতে আমি লেখালেখি করলাম যে আমি কেন পড়ে গেছি বা কি হয়েছিল সমস্যাটা, যে ওখানে একটা হয়তোবা কোন একটা পাথর ছিল, আমি উষ্টা খেয়ে পড়ে গেছি, এরকম কিছু। তো এই যে এটা কিন্তু ইউজার থেকে আসা। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করছি। বা ধরেন আমি একটা কোনো কোন একটা মেশিন অথবা কোন একটা টুল বা কোন একটা সফটওয়্যার আমি ইউজ করছি, তো এইটা নিয়ে আমি লেখালেখি করছি। বা কেউ একটা কোশ্চেন করছে আমার কমিউনিটিতে বা সোশ্যাল মিডিয়াতে, যে আচ্ছা, আমি একটা উইন্ডোজ 10 এই ল্যাপটপ কিনতে চাই, হ্যাঁ, তো এটা কেমন হবে, কেউ কি আপনারা জানেন, বা আমাকে জানালে ভালো হইতো। তো এখন এই যে এই কন্টেন্টটার এটার অ্যান্সারটা যদি আপনি দেন, তাহলে এই কন্টেন্টটার অ্যান্সারটা হবে ইউজার জেনারেটেড কন্টেন্ট। কারণ হচ্ছে আপনি আপনার মতামতটা দিচ্ছেন, ঠিক আছে, বা আপনি একটা পোস্ট দিলেন কোন একটা গ্রুপ বা আপনার নিজের ওয়ালে যদি পোস্ট দেন কোনো কিছু নিয়ে, ওইটা হবে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখন এগুলা গুগল ভ্যালু দেয়, কেন ভ্যালু দেয়? যে অনেকেই সার্চ করে, সাপোজ যে উইন্ডোজ 10 এর এক্সপিরিয়েন্স কেমন, বা মানুষ কেমন চিন্তা করে, হ্যাঁ, উইন্ডোজ 10 নিয়ে মানুষের কেমন, হ্যাঁ, অভিজ্ঞতা কেমন। তো তখন গুগল যদি ভালো কোনো ব্লগ, ভালো কোনো ভিডিও না পায়, তখন এই ইউজিসি কন্টেন্ট গুলা সার্পে শো করে। আপনারা দেখবেন অনেক কিওয়ার্ডে সার্চ করলে ইউজিসি কন্টেন্ট দেখায়, মানে রেডিটের ওয়েবসাইট আসে, রেডিট ওয়েবসাইটটার কন্টেন্ট আসে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আমি যদি কোন একটা কিওয়ার্ড লিখে আপনাদের দেখাই, সাপোজ হাউ উইল বি দ্য ওয়েদার টুমোরো ইন ফ্লোরিডা, এটা একটা সার্ভের জন্য আসছে। আমাকে ওয়েদার দেখাচ্ছে। পিপল অলসো আজকে আসছে। দেখি আমি কোনো রেডিটের কন্টেন্ট পাই কিনা। না, এখানে সব ওয়েবসাইটে আসছে। দেখবেন অনেক সময় লিঙ্কডইন এর কন্টেন্ট আসে, রেডিট, কোরার কন্টেন্ট আসে। আমি আরো স্পেসিফিক একটা ইউজার লিখতে পারে বা কোশ্চেন করতে পারে, এরকম কি হতে পারে, ইজ এসইও হার্ড টু লার্ন, এরকম কিছু যদি নেই, দেখি তো। এই যে রেডিট আসছে, দেখেন, দেখছেন? এখন গুগল আসলে এই জিনিসটার, যখন আমরা এই কিউএরিতে সার্চ করতেছি, গুগল ওর যে অ্যালগোরিদম, ওইখানে মানে ওই অ্যালগোরিদম, ওই ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওইটা থেকে তার যে অ্যানালাইসিস, সেখান থেকে সে দেখলো যে সার্পে বেস্ট 10টা দেখানোর জন্য কারা আছে। এখন বেস্ট 10টা যদি ব্লগ ওয়েবসাইট হয়, তাহলে ব্লগকে দেখাবে। যদি ব্লগ ওয়েবসাইট গুলো 10টার মধ্যে কোনোটা তার স্ট্যান্ডার্ড ফলো করতে না পারে, যে স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে বলে সব সময়, তখন হচ্ছে এই ইউজার জেনারেটেড কন্টেন্ট ঢুকে যায় সার্পের টপ লেভেল, মানে টপ 3-তে, টপ 4-এ থাইকা যায়। ঠিক আছে, রেডিট পাবেন আপনারা, কোরা পাবেন, আরো বিভিন্ন কমিউনিটি ফোরাম, এগুলা দেখবেন অনেক সময় চলে আসতেছে। বা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন অনেক সময় পাবেন। এখন লিঙ্কডইন কেও গুগল ভ্যালু দিচ্ছে, ওইখানে যারা লেখালেখি করে তাদের কন্টেন্ট গুলোকে গুগল দেখায়। ঠিক আছে, এই যে কোরা আসছে, দেখছেন, কোরাও দেখাইছে। এই যে লিঙ্কডইনও চলে আসছে, দেখেন, মিডিয়াম চলে আসছে। তো এইগুলা কিন্তু আমাদের ইউজিসি কন্টেন্ট, এখানে মানুষ লেখালেখি করতেছে, কমিউনিটি টাইপ। এই যে দেখেন কতগুলো কোশ্চেন, আপনারা কোরা সম্পর্কে জানেন, কোরায় কোশ্চেন করা যায়, কেউ একজন এক্সপার্ট, তারা অ্যান্সার দেয়। হ্যাঁ, যাদের সাথে মানে ওই যাদের কাছে এই অ্যান্সারটা আছে বা যাদের লাইফ এক্সপিরিয়েন্স আছে এই অ্যান্সারটা দেওয়ার জন্য, সে ক্যাপাবল, তার সামর্থ্য আছে, অ্যান্সারটা দেওয়ার যোগ্যতা আছে, সে দেয়। তো এইগুলো গুগল দেখায় অনেক সময়, আপনারা দেখবেন অনেক কিওয়ার্ড যখন সার্চ করবেন। আচ্ছা, তো এইটা এক টাইপের কন্টেন্ট। ডাটা লেড কন্টেন্ট মানে বিভিন্ন ডাটা যখন আপনাকে শো করবে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স যে বললাম না, যে আপনার পাই চার্ট হইতে পারে, তারপরে কি বলে আপনার বিভিন্ন গ্রাফ হইতে পারে। ধরেন পাই চার্ট যদি আমি দেখাই, যেগুলো থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা ডাটাটা আসলে কি বুঝাচ্ছে। হ্যাঁ, ধরেন এই যে এইটা যদি আমি খুলি, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন এখানে কি নিয়ে কথাবার্তা হচ্ছে।
এবং এটা বাইজুসের একটা ওয়েবসাইট। এখানে দেখাচ্ছে যে আসলে স্পোর্টস মানে ফেভারিট স্পোর্টস কোনটা, ঠিক আছে, পার্সেন্টেজটা দেখাইতেছে। তো এই চারটা দেখলে, এখানে পার্সেন্টেজটা লেখে নাই, এটাতে লিখছে, চারটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ সবচেয়ে ফেভারিট কোনটা। ধরেন এটা যদি আমি খুলি, দেখছেন এই যে পার্সেন্টেজ থাকবে, তো বুঝাই যাচ্ছে যে এই ব্লু কালার যেটা, এটার পার্সেন্টেজ 40%, মানে এই পাই চার্ট থেকে আমি বুঝতে পারতেছি এটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং, ঠিক আছে, এই টপিক যেটা ছিল এরকম আর কি। পাই চার্ট হইতে পারে, গ্রাফ হইতে পারে, আপনারা গ্রাফও জানেন, গ্রাফ সম্পর্কে সবারই আশা করি টুকটাক হইলেও ধারণা আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস এর। হ্যাঁ, তো আমরা একটা গ্রাফ দেখলেও বুঝতে পারি, কিন্তু আমরা ক্রিকেট খেলার মধ্যেও দেখি এরকম গ্রাফ, যে প্রত্যেক ওভারে কত রান নেওয়া হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখছেন। বা এর গ্রাফটা এরকমও হয় অনেক সময়, আরেকটা দেখবেন যে এরকম একটা লাইন থাকে, আপনার বক্ররেখা যেটা, ঠিক আছে, কার্ভ একটা লাইন থাকে, ওই লাইনে মানে প্রত্যেক ওভারে কত রান হয়েছে, বা উইকেট পড়লে দেখবেন একটা ডট দেওয়া, হ্যাঁ, যে এই ওভারটাতে এই রানে উইকেট পড়ছিল এই ওভারে, এরকম। তো এগুলা কিন্তু একটা ডাটা লিড কন্টেন্ট, যে আপনাকে ডাটা দিয়ে বা আপনাকে একটা চার্ট দিয়ে পুরা সিনারিওটা বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে। এটা হচ্ছে এক টাইপের কন্টেন্ট। আচ্ছা, তো এই হচ্ছে কন্টেন্টের টাইপ। এখন আমরা আসি ওয়াইএম ওয়াইএল কন্টেন্ট। এটা কন্টেন্টের টাইপ না, এগুলার মধ্যেই রিলেটেড ওয়াইএম ওয়াইএলটা আপনাদের জানতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা নাম। এটা কেমন, এটা হচ্ছে বিহেভিয়ারাল, ঠিক আছে। কেমন যে আপনার এটার অর্থ হইলো ইওর মানি অর ইওর লাইফ, ঠিক আছে, ওয়াইএম ওয়াইএল। তো এটা আসলে কি, এটা হচ্ছে যে কোনো কন্টেন্ট যেটা একজন ইউজারের উপকারও করতে পারে, আবার অপকারও করতে পারে। হ্যাঁ, কোন কন্টেন্ট যদি কোনো ইউজারের উপকারে আসে, আবার যদি ওই কন্টেন্টটাতে ভুল ইনফরমেশন থাকতো, তাইলে হচ্ছে অপকারে আসতো। হ্যাঁ, মানে যদি ওই কন্টেন্টে প্রপার ইনফরমেশন না থাকতো, সে যদি ওই কন্টেন্টটা পড়ার পরে ওইটা ইমপ্লিমেন্ট করতো, তার যদি অপকার হইতো, ওই কন্টেন্ট গুলো হচ্ছে ওয়াইএম ওয়াইএল নিশ বা ওয়াইএম ওয়াইএল কন্টেন্ট বলা হয়। ঠিক আছে, যে ইওর মানি অর ইওর লাইফ। আর মানি কথাটা কেন আসে বলতেছি, টপিকসটা দেখানোর পরে বুঝবেন আপনারা। আর ইওর লাইফ মানে এখন আমি ওই কন্টেন্টটা পরে যদি উপকৃত হই, তাহলে তো ভালো। আর যদি আমার ক্ষতি হয়, তাহলে কার ক্ষতি হইলো, আমার জীবনের ক্ষতি, আমার জানের ক্ষতি, তাই না? তো এই কারণে এটাকে ওয়াইএম ওয়াইএল। আচ্ছা, এমটা কেন, মানি যেটা, যে এখন ধরেন কোন একটা কন্টেন্টে আহ ধরেন হচ্ছে এরকম লেখা, সাপোজ যে কি বলা যায়, ধরেন আপনি একটা বাসা ভাড়া করবেন, ঠিক আছে। এখন আপনি লিখলেন যে ঢাকায় বাসা ভাড়া কত, লিখলেন। এখন আপনার কাছে একটা ব্লগ আসলো, ব্লগটা আপনি খুললেন। হ্যাঁ, প্রথম দিকে একটা ব্লগ আসছে, তো ব্লগটা খোলার পর আপনি পড়লেন যে ঢাকা শহরে বাসা ভাড়া হচ্ছে মাত্র 6,000 টাকা, 7,000 টাকা। তো আপনি থাকেন একটা মফস্বল শহরে, জেলা শহরে, ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে রংপুরে থাকেন, ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে। এখন আপনি এটা পড়ার পর আপনি চিন্তা করেন, আরে রংপুরেও তো 6-7 হাজার টাকায় বাসা ভাড়া পাওয়া যায়, আমি তো এখানে এফোর্ড করতে পারতেছি, আমার সামর্থ্য আছে, তাহলে আমি কেন রাজধানীতে যাব না, তাহলে আমি চলে যাই, আমার গাট্টি পোস্কা যা আছে মালামাল নিয়ে আমি চলে যাই, ফ্যামিলি নিয়ে চলে যাই, আর ঢাকায় তো আমি থাকতে পারবো 6-7 হাজার টাকা হলে, এখানে আমার সুবিধা হবে। হ্যাঁ, সবকিছু আছে, সুবিধা বেশি, সিটিতে থাকতেছি। ওকে, সে চলে আসলো ধরেন ঢাকায়, মানে উদাহরণ দিতেছি বোঝানোর জন্য জিনিসটা। আইসা এখন যখন বাসা ভাড়া নিতে যায়, তখন দেখলো সে আসছে কেন, ওই যে ব্লকটা পড়ছে 6-7 হাজার টাকায় সে হচ্ছে বাসা ভাড়া পাবে। আসার পরে এখন দেখতেছে বাসা ভাড়া হচ্ছে 17,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। ঠিক আছে, এখন তো তার মাথায় হাত, সবকিছু নিয়ে তো আইসা পড়ছে। তো এটা কি হইলো আসলে, তার ক্ষতিটা কে করলো? ক্ষতিটা করছে ওই কন্টেন্টটা, যেটা সে পড়ছে, গুগলে সে পাইছে, পাওয়ার পরে মানে এই গুগলের এই মিস ইনফরমেশনের কারণে। এবং এই মিস ইনফরমেশনটা কে দিছে, কোন একজন ব্লগার, কোন একটা কন্টেন্ট, যেটা সে পড়ার পরে এই ডিসিশনটা নিছে, মেক করছে যে আমি জেলা শহর রংপুর থেকে চলে আসবো হচ্ছে ঢাকায়, ঢাকায় বাসা ভাড়া কম, আমি এখানে থাকবো। আইসা দেখলো সিনারিও উল্টা, ঠিক আছে, বাসা ভাড়া দ্বিগুণের চেয়েও বেশি। হ্যাঁ, আরো তো খরচ আছেই। হ্যাঁ, এখানে লাইফস্টাইল অন্যরকম, তো তার কিন্তু ক্ষতি হয়ে গেল ব্যাপারটা, তাই না, তার টাকা খরচ হয়ে গেল। তো এই কারণে এটাকে ওয়াই এম ইওর মানি অর ওয়াই এল, ঠিক আছে, ইওর লাইফ, এই কন্টেন্ট বলা হয়। তো এগুলা কি একটু দেখি টাইপ গুলা, একটা হচ্ছে নিউজ হইতে পারে, তারপর হচ্ছে মানে কারেন্ট ইভেন্ট, এই যে টপ স্টোরি আমরা যেটা দেখছি সার্পে, হ্যাঁ, এরকম নিউজ গুলো হইতে পারে, প্রতিদিনের নিউজ, যে আজকে এই জায়গায় ওই লোক মারা গেছে, আজকে ওই জায়গায় বজ্রপাত হয়েছে, এরকম যে নিউজ গুলো আসে। এখন এই নিউজ গুলা আসলে কিভাবে ইফেক্ট ফেলতে পারে,
ধরেন আজকে আহ লিখা লিখা হইলো যে কালকে অনেক বেশি বৃষ্টি হবে, ঠিক আছে, কিন্তু কালকে কোনো বৃষ্টি হইলো না। হুম। তাহলে এটা কিন্তু আসলে তার লস হয়ে গেল। তার এই কন্টেন্টটা পড়ার পরে সে হয়তো বা আরো স্প্রেড করছে যে কালকে বৃষ্টি হবেই, আমি নিউজ পেপারে দেখছি, হ্যাঁ কালকে বলছে বৃষ্টি হইবে। হ্যাঁ, তো এখন এই যে বৃষ্টির কথা বললো, বৃষ্টি আর হইলো না, এটা কিন্তু তার আসলে লস। সে হয়তো বা কোনো একটা প্রিপারেশন নিছিল, কোনো অন্য কিছু করবে বৃষ্টির জন্য, সে হচ্ছে একটা, হইতে পারে সে কৃষক, হ্যাঁ, তার ফসলের কোনো একটা কিছু মানে স্টেপ নিত, এটা কিন্তু তার ক্ষতি হয়ে গেল, কালকে বৃষ্টি হইলো না। বিভিন্ন নিউজ কিন্তু মানুষের লাইফকে ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে। ধরেন হচ্ছে যে লিখলো বাংলাদেশের খেলা কালকে নিউজিল্যান্ডের সাথে, কালকে বাংলাদেশের খেলা, নিউজিল্যান্ড দল আসছে, কালকে দুপুর 2টা বাজে খেলা। এখন একজন আহ, এই খবরটা দেখার পরে সে হচ্ছে রেডি যে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে, ঠিক আছে, সেই স্টেডিয়ামে চলে গেছে। হ্যাঁ, তো গিয়ে দেখলো যে কোনো মানে খেলার কোনো নাই, হদিস নাই, এটা একটা মিথ্যা নিউজ ছিল, গুজব ছিল। এটা তার লস না, তার টাকা খরচ হলো। তো এই যে নিউজ গুলো হচ্ছে এরকম ওয়াইএল মিশন। হ্যাঁ, আর হচ্ছে কি সিভিক্স, গভর্নমেন্ট ল, এই ল রিলেটেড, গভর্নমেন্ট রিলেটেড কেউ যদি মিস ইনফরমেশন দেয়, ওটা কিন্তু একটা মানুষের মানে অনেক বড় ক্ষতি করে দেয়, ঠিক আছে। এখন ধরেন যে এরকম কেমন যে আপনি একটা পাসপোর্ট করবেন, ঠিক আছে, তো আপনি ইনফরমেশন খুঁজলেন, তো দেখলেন যে আসলে পাসপোর্ট করতে আপনি যে কন্টেন্টটা পাইছেন আপনার সামনে, কন্টেন্টটাই লিখা যে পাসপোর্ট করতে 20,000 টাকা লাগবে। তা আপনি মনে করছেন হয়তো বা এইটাই রাইট, এটাই মনে হয় পাসপোর্টের প্রাইস, ঠিক আছে, আমি বাইরে চলে যাব, তো 20,000 টাকা আর কি করি, ঠিক আছে। তো এখন এই কন্টেন্টটা পড়ার পরে ধরেন ওখানেই লেখা আছে যে আমরা পাসপোর্ট ডেলিভারি বা পাসপোর্টের ব্যবস্থা করে দেই। হ্যাঁ, যারা পাসপোর্টের কাজ বুঝতে পারেন না, আমাদের করতে পারেন, আমাদের সার্ভিস নিতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো আপনি কন্ট্যাক্ট করলেন, আপনি তাদেরকে হচ্ছে আইসা 20,000 টাকাও দিলেন, কিন্তু আসলে পাসপোর্ট করতে লাগে কত, 5,750 টাকা 10 বছরের জন্য করলে, হ্যাঁ, 48 পেজের। কিন্তু এই যে যে 20,000 টাকা সে দিল, তাইলে তার ক্ষতি হইলো, ঠিক আছে, আর যে মিস ইনফরমেশন দিছে তার কিন্তু লাভ হইলো। এখন এই ওয়াইএল এর মধ্যে পড়ছে, কারণ গুগল বুঝতেছে যে এটা আমার ইউজারকে ক্ষতি করতেছে, আর গুগল এটার এগেইনস্টে অবশ্যই ব্যবস্থা নেয় এখন। সেটা হচ্ছে যে কোনো মিস ইনফরমেশন দেওয়া যাবে না, গুগল এটাকে ডাবল চেক বলেন, ট্রিপল চেক বলেন, সব পুরো অ্যালগোরিদমে যত ডাটা আছে সব চেক করে তারপর হচ্ছে এই এক্সাক্ট প্রাইসটা হচ্ছে এখন ইউজারদের সামনে দেখায় যে পাসপোর্টের প্রাইস কত, 5,750 টাকা, ওইটাই সবার আগে দেখাবে, ঠিক আছে। ধরেন আমি সার্চ করি পাসপোর্টের প্রাইস, দেখেন আপনাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার করি, কন্টেন্ট তো আপনারা লাইভে এখন এই যে বুঝার পরে প্রচুর জেনারেট করবেন, প্রচুর আর্টিকেল লিখবেন, অপটিমাইজ করবেন। তো আগে টার্ম গুলা বুঝার চেষ্টা করেন, আসলে সার্চ ইঞ্জিনে কন্টেন্ট শো হয় কিভাবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারলে আপনি আসলে অনেক কিছু বুঝতে পারবেন যে আহ, আমাকে কিভাবে অপটিমাইজ করতে হবে। ধরেন আমি লিখলাম পাসপোর্ট প্রাইস ইন বিডি, সাপোজ এটা লিখলাম, এই যে দেখেন আমাকে ডাটা দিয়ে দিচ্ছে যে পাসপোর্টের প্রাইসটা কেমন, এক্সপ্রেস ডেলিভারি 6,000 টাকা, একটা আইডিয়া আমাকে দিয়ে দিচ্ছে। এটা কই থেকে দিতেছে, একটা ট্রাস্টেড সোর্স থেকে, যেটা হচ্ছে উইকিপিডিয়া, ঠিক আছে। এরকম এই যে আবার ই পাসপোর্টের ওয়েবসাইটটাকে সে ফার্স্ট রাখছে, কারণ কি বলেন তো আপনারা। কারণ আমরা জানি যে আপনার পাসপোর্ট করতে হলে এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এই কারণে এটাকে গুগল সবচেয়ে বেশি রিলিভেন্ট মনে করে সবার উপরে দেখাইতেছে। এবং প্রাইসটা কত, সেটা হচ্ছে এই যে রেগুলার ডেলিভারি ইউএসডি প্রাইস হচ্ছে 100, মানে যদি ডলারে কেউ করে, হ্যাঁ, আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি 150, বাংলা টাকা হচ্ছে 5,750 টাকা, ডলারটা আমি দেখছি বেশি নেয়। তো এখানে যদি ইউজার ঢোকে তাহলে কিন্তু তার মিসলিডিং হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে, কারণ এখানে প্রপার ইনফরমেশনটা দেয়া আছে। আচ্ছা, এটাতে আছে, বন্ধ আছে, ওকে, সমস্যা নাই। তো এখানে ঢুকলে দেখাইতো, কিন্তু আমাকে সব দেখানো হইতো যে আসলে প্রাইসটা কত। আবার হচ্ছে এই যে দেখেন, আমি যদি পিপল অলসো সেকশনটা ওপেন করি, এখানেও দেখাচ্ছে আমাকে রেগুলার ডেলিভারি, যদি আমি 5 বছরের জন্য করি 4,025 টাকা, আপনারা জানেন যারা পাসপোর্টের আইডিয়া রাখেন, ঠিক আছে, ইমার্জেন্সিতে এত। এইটা হচ্ছে প্রপার ইনফরমেশন। কিন্তু আগে অ্যালগোরিদম যেমন ছিল, ওই অ্যালগোরিদমে আপনার মিসলিডিং ইনফরমেশন, যারা শুধু সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এর জন্য কাজ করতো, হ্যাঁ, টপে থাকতো, ওইখানে মিসলিডিং ইনফরমেশনের কারণে মানুষের ক্ষতি হতো, ঠিক আছে। তো এই হচ্ছে ওয়াইএল, আরো কিছু আছে, একটু আমি দেখাই। ফাইন্যান্স আছে, ফাইন্যান্স ফিনান্স যেটাই বলেন, যাই হোক। তারপর হচ্ছে আপনার মানে অর্থনৈতিক, আপনার একজন ইউজারের অর্থনৈতিক কোনো ক্ষতি
যদি এরকম মানে কোনো কন্টেন্ট হয় যেটা উপকারে আসতে পারে অথবা ক্ষতি করতে পারে এই টপিক, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা, তারপর হচ্ছে শপিং রিলেটেড। হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা প্রোডাক্টের প্রাইস দেখে গেছেন বাসা থেকে যে 500 টাকা, কিন্তু আপনি যখন শপিং এ গেছেন তখন দেখতেছেন ওইটার দাম 2000 টাকা। তা এখন হয়তো আপনি বাজেট নিয়ে যান নাই, হ্যাঁ, আপনি 500 টাকায় নিয়ে গেছেন আর আপনার যাওয়া আসার ভাড়া। তো এখন গেলে কি আপনি কিনতে পারবেন? কিনতে পারবেন না, কারণ এটা 2000 টাকা এবং আপনার এখন অ্যাফোর্ড করার মতো অবস্থায় আপনি নাই। তাহলে এই যে আপনার যে আসা যাওয়া, হ্যাঁ, আপনার শরীরের শক্তির খরচ, তো এই জিনিসটা গুগল হচ্ছে কনসিডারেশনে আনছে যে যদি কোনো ইনফরমেশন দেখাইতেই হয় তাহলে আমরা যেই এই যে এই ইয়ের মধ্যে পড়ে, এই টার্ম গুলার মধ্যে, টপিক গুলার মধ্যে যদি কোনো কন্টেন্ট পড়ে, এটাকে ওরা হচ্ছে খুব বেশি ভ্যালু দিবে এবং প্রপার ইনফরমেশন ওয়ালা কন্টেন্ট গুলাকে গুগল হচ্ছে র্যাঙ্ক দিবে। ঠিক আছে, এখানে মিসলিডিং ইনফরমেশন, সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এর জন্য দেওয়া ইনফরমেশন, ভুল ইনফরমেশন, এগুলা গুগল আর অ্যাকসেপ্ট করবে না। তো যখন আপনাদের হেলথ লিখছি, আচ্ছা হেলথ আছে, হ্যাঁ, যখন আপনাদের এরকম কোন ক্লায়েন্টের সাইট আসবে যে ই কমার্স সাইট অথবা হচ্ছে লয়ারের সাইট, হ্যাঁ, নিউজ রিলেটেড সাইট, তারপর মেডিকেল সাইট, যেমন আমার এক ক্লায়েন্ট আছে ডেন্টাল, তো ওর কন্টেন্ট গুলো আমাদের মানে 2-3 বার চিন্তা করে ওগুলো হচ্ছে ই করতে হয়, বানাইতে হয়। ঠিক আছে, 2-3 বার হচ্ছে ক্রস চেক দিতে হয় যে কোনো উল্টাপাল্টা ইনফরমেশন গেছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আমাদের হচ্ছে কি হয় যে আমরা মাসে কন্টেন্ট দিই 4টা। ঠিক আছে, 4টা কন্টেন্ট দিই, তো 4টা কন্টেন্ট ওর অ্যাপ্রুভ করাইতে আমাদের ওই প্রায় 3-4 দিন 5 দিন চলে যায়, 1 সপ্তাহ লাগে মাঝে মধ্যে অ্যাপ্রুভ করানোর জন্য। ও হচ্ছে কয়েকবার চেক করে যে আমরা যে কন্টেন্টটা ওদেরকে দিছি, ওদের যে ডক্টর, মেইন ডক্টর যে ডক্টর কাসিয়া, উনি হচ্ছে নিজে চেক করে যে কন্টেন্টটা ঠিক আছে কিনা এবং এটা ওয়েবসাইটে পাবলিশ করার যোগ্য কিনা। ঠিক আছে, কারণ উনিও চায় না যে যারা রিডার তারা ভুল ইনফরমেশন জানুক। তো কন্টেন্টটা চেক করার পর যদি কোনো এডিট থাকে উনি নিজে ওখানে এডিট করে দেয়, তারপর হচ্ছে কন্টেন্টটা আমাদের দিলে যে এটা অ্যাপ্রুভড, তখন আমরা এটা পোস্ট করি, ওটাতে অন পেজ করি বা ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং যা দরকার পড়ে করি। ঠিক আছে, এবং একটা ইমেজ যা কিছু লাগে। তো এই যে এই ইনফরমেশনটা যদি আমরা ভুল দিতাম, হুম ধরেন এটা তো সেন্সিটিভ জিনিস, যে ধরেন কেউ দাঁত ফিলিং করতে আসছে, এখন আমরা যদি এরকম ইনফরমেশন দিয়ে রাখি যে দাঁত ফিলিং করতে আসলে এটার অন্য একটা ক্ষতি হইতে পারে, ঠিক আছে, বা আমি ক্ষতি হইতে পারে এটা আমি তাকে জানাই নাই, আমরা লিখে রাখছি যে দাঁত ফিলিং করতে আসলে কোনো ক্ষতিই হবে না, কিছুই হবে না, মানে কোনো ভয়ের কিছু নাই, বাট আসার পরে দাঁত ফিলিং করতে গিয়ে তার একটা ক্ষতি হয়ে গেছে। এটা তার জন্য কিন্তু একটা মানে বড় লস, তার লাইফের লস। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার কনসিডারেশন রাখতে হবে যখন আপনি এই সাইট গুলার ক্লায়েন্টের সাইটের এসইও পাবেন, তখন আপনার টপিক বা কন্টেন্ট খুব মানে সাবধানে লিখতে হবে। হ্যাঁ, আমাদের কমিউনিটির এক ভাই আছে, আহ মিলন ভাই, তো ওনার একটা সাইট আছে, উনি মানে এসইও করতেছে ওই সাইটটার, হচ্ছে আপনার মানে ফার্মেসি রিলেটেড আর কি, হ্যাঁ, ওষুধ বিক্রি করে। তো ওই সাইটটার কন্টেন্টও ওনার খুব মানে সাবধানে দিতে হয়, আমাকে মাঝে মধ্যে পাঠায় যে ভাই ঠিক আছে কিনা বা এইভাবে সাজাইলে ঠিক হবে কিনা। তো তখন দেখি যে আসলে কন্টেন্টটা কত ইম্পর্টেন্ট এই টপিক গুলার, এই যে ওয়াইএল কন্টেন্ট গুলা। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনার আসলে ক্লায়েন্টের সাইটের কাজ করবেন যে এটা কি ওয়াইএল এর মধ্যে পড়ছে কিনা, অন্তর্ভুক্ত কিনা। ঠিক আছে, এই টপিক গুলার বাইরে যদি হয় তাহলে আপনার মানে আপনি নিশ্চিন্তে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি এইগুলোর মধ্যে পড়ে, আপনাকে ওই যে বললাম ডাবল চেক ট্রিপল চেকও করতে হবে যে কন্টেন্ট ঠিক আছে কিনা এবং প্রপার এবং রাইট ইনফরমেশনটা গুগল মানে ইউজারদেরকে পাঠাইতে পারতেছে কিনা আপনার ওয়েবসাইট থেকে, কন্টেন্ট থেকে। হ্যাঁ, এইটা। আচ্ছা, কিছু আছে, ব্লগ আছে, এই ব্লগ গুলার লিঙ্ক গুলা আপনাদেরকে আমি দিয়ে দিব, এগুলা একটু পড়েন। যেমন সেমরাসের একটা আছে, তারপরে page1power.com এর একটা আছে, সেমরাসেরটা খুব সুন্দর একটা ব্লগ, এপ্রিলে গত বছর লেখা, হ্যাঁ, 1 বছর আগে লেখা, রাসেল হ্যানলি লিখছে। তো এই ব্লগটা পড়লে আপনার এই যে আমি যা বললাম এটা সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। তো ওয়াইএল এর পরে আপনার আরেকটা টপিক বা টার্ম আসবে, সেটা হচ্ছে ইইএটি, এটা নিয়ে আমি কথা বলতেছি। তো একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো ডেমোগ্রাফি আছে কিনা, আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা আপনারা পড়েন, এটা পড়েন, আমি পরের টপিকটা না দেখাইলে এটা বুঝতে পারবেন না। যে কিছু কোশ্চেন আসছে মনে হয়।
ডোমেইন নিয়ে যেটা আহ, ওইটা দেখি না, বুঝিনি আপনার কোশ্চেন, সোহেল রানা ভাই। ভাইয়া ডোমেইন নিয়ে যেটা বলছেন ঠিকভাবে শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ডোমেইন নিয়ে যেটা বলছি মানে ডোমেইন হচ্ছে কি, ধরেন এই যে semrush.com, এটা হচ্ছে ডোমেইন। আর ইউআরএল যেটা, এই ডোমেইনকে ইউআরএল বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ইউআরএল হচ্ছে যে কোনো ইউআরএল, যে কোনো পেজের যে ইউআরএলটা হয়, যেমন এই যে আমি যদি এই পেজটাতে যাই, এটার ইউআরএল যেটা, এই যে semrush.com/blog/category/SEO, নিচে এই যে বাম পাশে নিচে এখানে দেখেন, আমি যখন এসইও তে হোভার করতেছি মাউসটা, কার্সরটা, তখন হচ্ছে নিচে আসতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ইউআরএল, এক্সাক্ট ইউআরএল। আর semrush.com, হ্যাঁ, এইটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে। আচ্ছা। আর ভাইয়া চার্ট, গ্রাফ, এগুলা কি সার্চ ফিচার? হ্যাঁ, এগুলো সার্চ ফিচার, যে ডাটা ডাটা হিসেবে আসতেছে, কন্টেন্ট আসতেছে, এটাও সার্চ ফিচার, হ্যাঁ নিতে পারবেন। ওয়েবসাইটেরই আসবে, হ্যাঁ, এগুলো আসবে। এটা আপনার ডাটা চার্টটা ইমেজ হিসেবে ধরতে পারেন, কারণ ইমেজ হিসেবে আপনাকে শো করাবে, গ্রাফটা ইমেজ হিসেবেই দেখায়। হ্যাঁ, তো ইমেজের, তো ইমেজ তো সার্চ ফিচারেই পড়ে। ওয়াইএমওএল কন্টেন্ট কি আমরা কি করব, কন্টেন্ট আমরা কি করব? যদি এরকম সাইট হয়, মানে খুব মানে কি বলে, সতর্কতার সাথে এই কন্টেন্ট গুলো হ্যান্ডেল করতে হয় আর কি। ওয়েবসাইট কন্টেন্টটা কি এসইও এক্সপার্টরা করতে হয়, মানে কন্টেন্ট রাইটিং? না, এটা নেসেসারি না। অমিত ভাই খুব সুন্দর একটা কোশ্চেন করছে যে ওয়েবসাইট কন্টেন্ট কি এসইও এক্সপার্টরা করবে। এটা নেসেসারি না, এটা আপনি কন্টেন্ট রাইটার দিয়ে করতে পারেন, এআই এর হেল্প নিতে পারেন, তারপরে হিউম্যান টাচ দিতে পারেন। আসতেছি, এগুলো সামনে আসতেছি। তবে এসসি এক্সপার্টদের মানে সরাসরি বলতে পারি না আমি যে এসসি এক্সপার্টরাই কন্টেন্ট বানাই দিবে। এটা কন্টেন্ট রাইটারদের কাজ। ঠিক আছে। এবং তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট পে করলে তারা ভালো কন্টেন্ট আপনাকে দিবে। যদি আপনি কন্টেন্ট লিখতে না পারেন, আপনার দরকার নাই। ঠিক আছে, এই যে সামনের টপিকটি আসতেছি আমরা, এই কোশ্চেনটার অ্যান্সার আপনি একটু পরেও পেয়ে যেতেন, সমস্যা নাই। এসসিও রুলস গুলা দিন পর পর চেঞ্জ হয়, হ্যাঁ, এন্ড আপডেটেড থাকার উপায় কি? ওই যে ব্লগ করতে হবে, গুগলের যে সার্চ সেন্ট্রালের ব্লগ, সেমরাস সার্চ ইঞ্জিন জার্নালের ব্লগ করতে হবে, রেগুলার ব্লগে আপডেট থাকতে হবে, টুইটারে আপডেটেড থাকতে হবে। ওরা টুইটারে পোস্ট করে যে আমরা মার্চে একটা বড় আপডেট আনতেছি। মানে বছরে 3-4টা আপডেট আপনি পাবেনই গুগলের। বিভিন্ন জিনিস অ্যালগোরিদম চেঞ্জ করে। কবে জানি কোরের ফ্রেমওয়ার্ক নিয়ে আপডেট নিয়ে আসে, যে এই ফ্রেমওয়ার্ক চলবে না, মনে হচ্ছে কেন জানি, যে পরিমাণে মানুষ মানে হাইপে আছে। আচ্ছা, যাই হোক। আহ, কিছু ওয়েবসাইট টপ 10, টপ 20 লিস্ট প্রোভাইড করে, এসব সাইট থেকে সাইট লিংক নেওয়া যাবে। সাইট লিংক নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে না কেন? আপনার তার তার সাথে আউটরিচ করে তার থেকে লিংক নিবেন, সমস্যা কি? সাইট গুলো ইন্ডিভিজুয়ালি ফ্রন্ট পেজে র্যাঙ্কে নাই। যদি আপনি আপনার গোল পূরণ করেন। আচ্ছা, এই কোশ্চেন এই ইয়ার না, মানে আজকের টপিকের তো না। লিঙ্কিং এর প্রশ্ন তো পরে, ব্যাকলিঙ্ক এর কথা বলতেছে না। যাই হোক, এটা পরে ভাই। আচ্ছা, আসেন এখন আসি পরের টপিকটায়, যেটা হচ্ছে ইইএটি। স্ক্রল করলাম তখন মনে হয় দেখছেন ইইএটি লেখা, সেমরাসের যে ব্লকটা। ইইএটি হচ্ছে কি, এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। এক্সপিরিয়েন্সটা ফার্স্টে, আচ্ছা। হ্যাঁ, তো এই এক্সপিরিয়েন্স, এটা আসলে কার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এক্সপার্টাইজ এটা কার? এক্সপার্টাইজ আসলে যে লিখতেছে, কন্টেন্টটা লিখতেছে, তার এক্সপার্টাইজ, তারপর হচ্ছে তার এক্সপিরিয়েন্স কেমন, মানে হচ্ছে যে সে কয় বছরের অভিজ্ঞ এই টপিকটাতে, এটা যে সে লিখবে তার যোগ্যতা আছে কিনা। ঠিক আছে। আর হচ্ছে কি, আপনার অথরিটেটিভনেস, সে যে লিখতেছে তার লেখার ভ্যালু কতটুকু, মানে তাকে কি আহ মানে আসলে রাইটার হিসেবে ভ্যালু দেওয়া যায় কিনা। হ্যাঁ, ভালো রাইটার কিনা, এবং যে যা লিখতেছে, যে রাইটার লিখতেছে, যেটা লিখতেছে সেটা মানে অ্যাকসেপ্ট করার মতো কিনা, নাকি লেখার মধ্যে মিসলিডিং ইনফরমেশন বা ভুল ইনফরমেশন আছে, বা সচরাচর সে যা লিখে সেগুলা ইউজারদের বা যারা পড়তেছে রিডারদের হেল্প করতেছে কিনা। হুম। এই তার অথরিটি, তার পাওয়ার কতটুকু, বা তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার কেমন, হ্যাঁ, বা সে পপুলার কিনা, রাইটার হিসেবে পপুলার কিনা। ঠিক আছে, ধরেন আপনি একজন ডক্টর, আমি হেলথ রিলেটেডই বলতেছি কারণ আমার ক্লায়েন্ট হেলথ রিলেটেড,
এই কারণে একটু আমার সুবিধা হয় বললে। যে আপনি ডক্টর, আপনি হচ্ছে একটা কোন একটা টপিকে আপনি আর্টিকেল লিখবেন, ঠিক আছে, যে পানি পান করার উপকারিতা। এখন আহ, যে কোনো খাবার বা ধরেন পানির কথাই বললাম আমি, যে এটার উপকারিতা নিয়ে আপনি লিখবেন, ইউজফুলনেস কি কি। এখন আপনি যেভাবে লিখতে পারবেন ডক্টর হিসেবে, যে একজন হাতুড়ে ডক্টর, ঠিক আছে, গ্রাম্য ডাক্তার, সে কিন্তু ওইভাবে লিখতে পারবে না। বা আপনি যে ভিটামিনের নাম বা হচ্ছে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস থাকে এগুলা এক্সপ্লেইন করতে পারবেন, যে এটার এই ইনগ্রেডিয়েন্টসটা মানুষের শরীরের জন্য কি কাজে লাগে, এটা কিন্তু ওই গ্রাম্য ডক্টর লিখলে ওইরকম লিখতে পারবে না। সে বলবে পানি খেলে ভালো, প্রতিদিন 6 গ্লাস পানি খেতে হবে, হ্যাঁ শরীর সুস্থ থাকবে, হ্যাঁ শরীর ঘামের সাথে এই বাইরে হয়ে যায় দূষিত পদার্থ, এরকম হাবিজাবি লিখবে। কিন্তু তার মানে ডেপথটা থাকবে না, ঠিক আছে। তার যে এক্সপার্টাইজটা, এক্সপিরিয়েন্সটা, এক্সপিরিয়েন্স আছে, সে হচ্ছে হয়তো বা রুগী দেখতে পারে, তার কাছে গিয়ে রুগী ভালো হইতে পারে, বাট তার এক্সপার্টাইজ, তার ভ্যালু, হ্যাঁ তাকে মানুষ চিনে না রাইটার হিসেবে, তার কন্টেন্টটা গুগলের কাছে তেমন একটা গুরুত্ব পাবে না। কিন্তু আপনার কন্টেন্টটা গুগলের কাছে গুরুত্ব পাবে, কারণ আপনি ইনডেপথ রিসার্চ করে ইনডেপথ প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কথা বলছেন, যে পদার্থগুলো পানিতে থাকে। হ্যাঁ ধরেন সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড বা কত পরিমাণে থাকে, ওইটা কি কাজে লাগে, সোডিয়ামটা কি কাজে লাগে, হ্যাঁ বা ক্যালসিয়ামটা কি কাজে লাগে, ধরেন যেটা নিয়ে লিখতেছেন আর কি। তো এই যে অথরিটিটা আপনি পাচ্ছেন, এটা আপনাকে হচ্ছে র্যাঙ্কিং এ অনেক আগায় দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ট্রাস্ট অর্ডিনেন্স, যে আপনি যে লিখতেছেন আপনাকে ট্রাস্ট করা যায় কিনা। হ্যাঁ এবং আপনার যে বায়োটা, আপনার যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা মানুষ ফলো করবে, যে কে, হু ইজ দ্য ডক্টর বা হু ইজ দ্য রাইটার, যার থেকে আসছে কন্টেন্টটা, সে কে। যেমন আমরা যে কোনো একটা ডক্টর দেখাইতে গেলে আমরা কিন্তু খুঁজি যে কোন ডক্টরটা দেখাবো, সে কোন জায়গার, সে কি পাস, বুঝি আর না বুঝি এমবিবিএস আছে কিনা, এফসিপিএস আছে কিনা, আমরা খুঁজি মাঝে মধ্যে। হ্যাঁ আমি নিজে আর কি, যদি আমি কোনো ডক্টর ফ্যামিলির কাউরে বা আমার বেবিরে দেখাইতে চাই, আমি দেখি যে সে সার্জন নাকি সে কি, হ্যাঁ সে কি শিশু রোগ বিশেষজ্ঞ কিনা, এফসিপিএস আছে কিনা, বা কোন হসপিটালে সে বসে, বা কত বছর ধরে সে আছে, কোন কোন হসপিটালে সে সার্ভ করছে। এই জিনিসগুলো দেখি, কেন দেখি, যে আমি তার কাছে গেলে আমার ট্রাস্ট, আমি বিশ্বাস করি তার কাছে গেলে আমার বেবি বা আমার ফ্যামিলি মেম্বার সুস্থ হবে। তার মেডিসিন দিলে সেটাতে আল্লাহ হয়তো বা শেফা রাখছে, এটার কারণে সে হচ্ছে সুস্থ হবে। হ্যাঁ তার এক্সপার্টাইজ, তার এক্সপিরিয়েন্স আমার বেবিকে বা আমার ফ্যামিলি মেম্বারকে মানে সুস্থ হইতে হেল্প করবে। এইটাই হচ্ছে ওয়াইএম ওয়াইএল এটার মধ্যে পড়লো। আর ইইএটি, যে আমি যার থেকে সার্ভিস নিচ্ছি বা যেই কন্টেন্ট থেকে আমি উপকৃত হচ্ছি, ওই কন্টেন্টটার এই 4টা বৈশিষ্ট্য থাকা দরকার: এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। এই এতটুকু ক্লিয়ার কিনা ওয়াইএমওয়াইএল আর ইইএটি, বলেন। হ্যাঁ কন্টেন্ট রাইটারদের কন্টেন্টের জোরে পাওয়ারে গুগল র্যাঙ্ক দেয়। ওকে, ওকে, আরেকবারটা কে ইউজার, এই ইউজারটা কে, আপনার নামটা বলেন। ইউজার দিয়ে ঢুকবেন না, আপনার নামটা রিনেম করেন তো, যে ইউজার লিখে ঢুকছেন। জুয়েল সিদ্দিকী ভাই, আচ্ছা এই আপনার নাম দিয়ে ঢুকেন জুয়েল ভাই, হ্যাঁ তাহলে সুবিধা হয়। আচ্ছা তারপরে হচ্ছে কি, আহ আরেকবার, আচ্ছা জুয়েল ভাই জানতে চাইছে আরেকবার, বলতেছি। আচ্ছা অথরিটিটা আবার বুঝান, ওকে। অথরিটেটিভনেস হচ্ছে যে মানে আপনার আহ, কি বলে রেপুটেশন কেমন, ঠিক আছে, রেপুটেশন কেমন বা আপনার ভ্যালু কেমন, আপনার পাওয়ার কেমন। লাইক ধরেন আহ, যে আমি লিখলাম, আমার লেখাটা মানুষের কাছে যতটুকু না প্রাধান্য পাবে, যদি সাপোজ কোন একজন বড় রাইটার, সাপোজ আরিফ আজাদ, উনি লিখলে যেই ভ্যালুটা পাবে, আমি লিখলে ওই ভ্যালুটা কিন্তু পাবো না। কেন পাবো না, এটা আপনারা বুঝতেছেন, কারণ আমি রেগুলার রাইটার না, আমি পপুলার কেউ না। কিন্তু আরিফ আজাদ একজন পপুলার রাইটার, তাকে সবাই চিনে। হ্যাঁ এই কারণে তার কন্টেন্টটা মানুষ অ্যাকসেপ্ট করবে, তার কন্টেন্টটাতে লাইক বা মানে যেটা রিয়েক্ট, হ্যাঁ তার রিয়েক্ট করবে, এটা ভাইরাল হবে। তার বইটা ভাইরাল হবে, আমি বই লিখলে এরকম ভাইরাল হবে না। বইটাও তো কিন্তু একটা কন্টেন্ট, এটা হচ্ছে একটা কিছু কন্টেন্ট টাইপের, তাই না? তো পিডিএফটাও একটা কন্টেন্ট। তো তারটা যেরকম পপুলার হয়ে যাবে রাতারাতি, আমারটা কিন্তু হবে না, ঠিক আছে, কারণ মানুষ আমাকে চিনে না। আমারটা হয়তো হবে, টাইম লাগবে, কিন্তু তাকে চিনে, তার অথরিটি ভালো, তার পাওয়ার ভালো, ঠিক আছে। সে সবসময় মানুষের সাথে কানেক্টেড এই কন্টেন্ট নিয়ে। এই কারণে হচ্ছে তার হচ্ছে মানে অথরিটেটিভনেসটা ইম্পর্টেন্ট তার জন্য, এবং সে হচ্ছে এখান থেকে ভালো একটা আউটপুট পাচ্ছে। হ্যাঁ
আচ্ছা, গুগল তাকে আচ্ছা চীনে কিভাবে? চীনে এই যে তার কন্টেন্ট গুলা যাচ্ছে রেগুলার সোশ্যাল মিডিয়াতে, এবং তার যে কন্টেন্ট গুলা ওইগুলা দিয়ে মানুষ বিভিন্ন রিল বিভিন্ন ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশনে তার কথা আসতেছে যে আরিফ আজাদ ভাই বলছেন। হ্যাঁ, ব্লগ পোস্ট হইতেছে তার যে আরিফ আজাদ ভাইয়ের বই থেকে সংগৃহীত। তো এই যে বারবার একটা নাম গুগল বারবার পাইতেছে, সিগন্যাল পাইতেছে সোশ্যাল মিডিয়া থেকে। তারপরে বিভিন্ন ব্লগেও থাকে, হ্যাঁ গুগলের যে ওয়েবসাইট গুলো থাকে তাকে নিয়ে ব্লগ লেখা হইতেছে। তো এই কারণে তার নামটার একটা অথরিটি গুগল ধরে নিছে যে এই আরিফ আজাদ লোকটা একটা ভ্যালুয়েবল পারসন, যা যে মানুষকে হেল্প করতেছে তার কন্টেন্ট দিয়ে। যে যেই কন্টেন্টই হোক, ইসলামিক বা নন ইসলামিক যাই হোক, সে কন্টেন্ট দিয়ে মানুষকে হেল্প করতেছে। তো তার অথরিটি বেশি, তার পাওয়ার বেশি, তাকে আমরা ভ্যালু দিব। ঠিক আছে, এইটা একটা। আপনি লেখা দেখেন আরিফ আজাদ, দেখেন কারা আসে, কে কে আসে। দেখবেন আরিফ আজাদের ব্লগ, আরিফ আজাদের রাইটিং, আরিফ আজাদকে নিয়ে লেখা ইসলামিক লেখাগুলো আপনি পাবেন বেশি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার ক্রিয়েট করা করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আহ আর যেগুলো আছে আরেকবার বলি, জুয়েল ভাই যেহেতু বলছে আরেকবার বলতে। এই এটিটা হচ্ছে যে আপনার কন্টেন্ট যে লিখতেছে তার এক্সপিরিয়েন্স কি। যেমন এই যে সাম্প্রতিক সময় আপনারা হয়তো বা দেখছেন যে একজন মেন্টরকে নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, যে কিনা আউটরিচ শিখায়, বাট তার যে এক্সপিরিয়েন্স মাত্র 7-8টা ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বা সে নিজে এগুলো ইমপ্লিমেন্ট করে না, কিন্তু মানুষকে শিখাইতে যেতেছে, আউটরিচ করে সে এই সেই করবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আসলে এক্সপিরিয়েন্স না। তার এক্সপিরিয়েন্স নাই, সে মানুষকে কি দিবে? ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। যে তার যে কন্টেন্টটা, এটা আমরা মানে অ্যাকসেপ্ট করব। কেন করব? যদি তার এক্সপিরিয়েন্স থাকে, এই কন্টেন্ট বা এই ফিল্ডে তার এক্সপিরিয়েন্স থাকে। সে ডক্টর বা সে হচ্ছে লয়ার, সে যদি ল রিলেটেড কথাবার্তা লিখে, তার আসলে কত বছরের এক্সপিরিয়েন্স আছে লয়ার ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ল ফার্ম, বা কত বছর সে সার্ভ করতেছে, এক্সপিরিয়েন্সটাই ম্যাটার করবে। এক্সপার্টাইজ, সে যে লিখতেছে, সে তার লেখা কেমন, হ্যাঁ, তার কোয়ালিটি কেমন, সেটা থেকে মানুষ বেনিফিট পাচ্ছে কিনা, ট্রাস্টওয়ার্দিনেস, যে তাকে মানুষ ট্রাস্ট করবে কিনা, সে কোন ডিগ্রি পাওয়া। আপনি বলেন তো যে এসএসসি পাস কোন একটা মানুষকে ভ্যালু বেশি দিবেন, সে যদি একটা কন্টেন্ট লিখে বা কিছু লিখে, নাকি একজন মাস্টার্স পাস লোককে বেশি ভ্যালু দিবেন? আপনি বলেন কাকে বেশি ট্রাস্ট করতে পারবেন, সে যদি তার ওই ফিল্ডের কিছু লিখতে চায়। হ্যাঁ, বা ধরেন সাইন্টিফিক কিছু একটা কথা বা একটা সাইন্টিফিক কিছু একটা ইনফরমেশন দিতে চায়, যে মাস্টার্স করা তার থেকে আপনি ভালো ইনফরমেশন, মানে ওয়াইডার ইনফরমেশন পাবেন। অথরিটি টেস্ট না, তো বললামই, একটু আগেই বললাম। তো এবার বুঝছেন জুয়েল ভাই? ইয়েস নো রিপ্লাই করেন। না, এই ডক্সটা আপনারা পাবেন না, এটা আমি ফার্স্ট ক্লাসে বলছি, আর কয়েকবারই বলে দিচ্ছি। এই ডক্সটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে আসেন ইএটি নিয়ে আর কি। এই তো এটা যদি বুঝেন, ওয়াইএমওএল বুঝেন, কন্টেন্টে আমরা একটু আগাই, সামনে যাই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে টপিক্যাল ম্যাপ এন্ড টপিক্যাল অথরিটি। না না না, এটা দেওয়া যাবে না। এটা আমার নিজস্ব প্রপার্টি, এটা আমি শেয়ার করবো না। আচ্ছা, টপিক্যাল ম্যাপ টপিক্যাল অথরিটি কি, খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনেন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আপনাদের একটা জিনিস দেখায় আসি। আমার একটা রুফিং ক্লায়েন্ট আছে, আপনারা হয়তো অনেক সময় দেখছেন বিভিন্ন ভিডিওতে। দেখেন এইখানে স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে, যে একটা হায়ারার্কি দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার একটা ম্যাপিং, অনুপরমাণু মনে করেন না, ঠিক আছে। এটা হচ্ছে যে প্রত্যেকটা যে কিউব কিউব না সরি, এই যে সার্কেল, হ্যাঁ, এক একটা, একটা প্রত্যেকটা বল এক একটা হচ্ছে টপিক এখানে। তো এই রুফিং ক্লায়েন্টের টপিক্যাল ম্যাপটা কভার করার জন্য কি কি কনসেপ্ট আমাদের ওয়েবসাইটে রাখা দরকার, ওয়েবসাইটে কি কি টাইপের কন্টেন্ট, কোন কোন টপিকের কন্টেন্ট আসা দরকার, ওইটার একটা
ওভারভিউ। ঠিক আছে, ওইটা একটা ওভারভিউ আমরা হচ্ছে এখানে বানাইছি। এটা জুম ইন জুম আউট করা যায় না, সরি এটা একটা ইমেজ, সরি আমি ওয়েবসাইটটা একটু দেখাই। এইটা দেখেন, আমি এটা জুম ইন জুম আউট করতে পারবো। জুম ইন, এই যে জুম ইন জুম আউট করতে পারবো যে আমার ধরেন এই যে ড্যামেজ, রুফ কিন্তু ড্যামেজ হয়, ঠিক আছে, বিভিন্ন সময় ঝড় বৃষ্টিতে ড্যামেজ হয়। এই ড্যামেজের কি কি জায়গাতে ই হয়েছে দেখেন, লিঙ্কিং হয়েছে বা কনসেপ্ট গুলো আমি কভার করছি, আমরা কভার করছি। স্টর্ম ড্যামেজ হইতে পারে, স্টর্মের সাথে ড্যামেজের কানেকশন হইতে পারে। তারপর হচ্ছে প্রপার্টি ড্যামেজ হইতে পারে, উইন্ড মানে বাতাসের কারণে ড্যামেজ হইতে পারে, হেভি ড্যামেজ হইতে পারে। হ্যাঁ, এবং এইগুলার সারাউন্ডিং যে টপিক গুলো আসতে পারে ওইগুলা আমার কন্টেন্টে আছে কিনা সেইটার একটা ওভারভিউ এখানে হচ্ছে দেখা যাইতেছে। ঠিক আছে, যে রিপেয়ার, ড্যামেজ যখন হয় কি করতে হয়, রিপেয়ার করতে হয়। এবং আমি যার জন্য কাজ করতেছি ওনার সিটিটা দেখাচ্ছে ইন্ডিয়ানাপলিস, এবং ড্যামেজের সাথে রুফ রিপেয়ার তো ডিরেক্টলি কানেক্টেড। হেইল ড্যামেজ হইতে পারে, হেইল মানে শিলা, শিলা পড়ে না, শিল বলে অনেক এলাকায়, শিল, হ্যাঁ, বরফের যে টুকরা মানে মেঘের যেইগুলা খন্ড খন্ড এগুলা হেইল। হেইল পড়ার পরে রুফের ড্যামেজ হইতে পারে, যেহেতু ওরা সিঙ্গেল ইউজ করে। তো বিভিন্ন ভাবে ওর বিভিন্ন কনসেপ্ট টপিক আমরা হচ্ছে কভার করছি। আজকে সকালে আপনার সাথে অনেকক্ষণ চ্যাট করছি, আমি ফ্রি ছিলাম। তো আমি বলছিলাম যে ওই যে ক্লায়েন্টকে ভিডিও অডিট পাঠাইছে, যে কোনো এরর খুঁজে পায় না, দেখাল কি করছে ওই এসইও এক্সপার্ট ইউএসএরই, যে কন্টেন্টে গিয়ে হাত দিছে যে তোমার কন্টেন্ট কয়েকটা র্যাঙ্কে নাই, এই কিওয়ার্ডে ভলিউম আছে কিন্তু তোমার কন্টেন্ট র্যাঙ্কে নাই। আরে ভাই কন্টেন্ট রাখ তোর, আমি টপিক্যাল ম্যাপ যেভাবে কভার করছি, ও অর্গানিক ট্রাফিক তো খুব ভালো পাইতেছে, ও তো লিড ভালো পাইতেছে। আমি আজকে সকালে স্ক্রিনশট দিছি না, দেখছেন তো, এপ্রিল মাসে আলহামদুলিল্লাহ ওর হচ্ছে 42টার মতো কল আসছে। তো হিউজ, রুফিং ক্লায়েন্টের জন্য 42টা কল এক মাসে অনেক কিছু। ঠিক আছে, এবং তারে কয়েকদিন ধরে আমি অনলাইনেই পাই না, লাস্ট এক সপ্তাহ ধরে আমার মানে অনলাইনে পাই না। পেমেন্ট দিবে যে সে সময় পাইতেছে না, আমার ওই হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করতে পারতেছে না, মেইলে কিছু রিপ্লাই দেয় যে আমি 3 তারিখের দিকে এই পেমেন্ট রিলিজ করব বা হচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করবো, আমি এখন একটু কাজে, খুব বেশি কাজে ই হয়েছে এই কারণে তো আপনাদের তো মেইলের একটা স্ক্রিনশটও দেখাইছি। তো এই যে কন্টেন্টের এই টপিক গুলা কাভার করা, ঠিক আছে, কনসেপ্ট গুলা, এন্টিটি গুলা কাভার করা, হ্যাঁ, প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা এন্টিটি, এগুলো এক একটা এন্টিটি, যে আমার রুফ, যখন রুফ কথাটা আসবে, রুফের কোম্পানি আসবে, রুফিং কোম্পানি বা রুফিং কন্ট্রাক্টর, তখন আমার এই যে যে টপিক গুলো আপনার ছোট খাটো বড় এগুলা যা দেখতেছেন, এগুলা আমার কাভার করতে হবে, এগুলো আমার কন্টেন্টে রাখতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কই থেকে পাইছি, আমরা কম্পিউটারকে দেখছি কম্পিউটার কি করতেছে, যে এর আগের ক্লাসে আপনারা শিখছেন অ্যানালাইসিস। কম্পিউটার ডেটা চুরি করছি, সহজ কথা যেটা, স্ক্র্যাপ করছি ডাটাটা, যে ওরা আসলে কি করতেছে, ওদের ব্যাকলিং দেখছি, ওদের অন পেজ দেখছি, ওদের কন্টেন্ট কিভাবে সাজাইছে, ওদের ইউআই ইউএক্স ডিজাইনটা কিভাবে করছে, হ্যাঁ, কোন কিওয়ার্ড কই কি কোন জায়গায় রাখছে, হেডিং এ কি রাখছে, টাইটেলে কি রাখছে, মেটা ডেসক্রিপশনে কি রাখছে, সব কিছু আমরা চুরি করছি। ঠিক আছে, চুরি করার পরে নিজেদের জন্য এটার চেয়ে বেটার কিছু করা যায় কিনা সেটা হচ্ছে আমরা ট্রাই করছি, এবং আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ বিট করে ফেলছি। ঠিক আছে, তারা একটা ভুল স্টেপ নিছে, ওই জায়গায় আমরা ওই ভুল স্টেপের কারণে সে একটু পিছাইছে, আমরা আগায় গেছি। ঠিক আছে, ওইটা আমাদের মানে টার্নিং পয়েন্ট ছিল। যাই হোক, ভুল স্টেপটা কি এটা বলবো না, ওগুলা সব ইনফরমেশন দেওয়া যায় না লাইভে। আচ্ছা, তো এই আমি আবার ওই যাই, আমার শিটটাতে যাই। শিট কই গেল? তো টপিক্যাল ম্যাপিংটা হচ্ছে এইটা, মানে আপনাদের একেবারে সহজ ভাষায়, এখানে ইংলিশ অনেক কিছু লেখা আছে, আমি বলি একেবারে। এটাকে আপনারা কন্টেন্টের ক্লাস্টারিং বলতে পারেন, আমরা কিওয়ার্ডের ক্লাস্টারিং শিখছি না, এটা কন্টেন্টের ক্লাস্টারিং বলতে পারেন, কন্টেন্ট সাইলো বলতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আপনি একটা টপিককে, বা আপনার ক্লায়েন্টের যে বিজনেস ওটা তো একটা টপিক, তাই না, ওই টপিকটা নিয়ে যখন আপনি লেখালেখি করবেন, মেক শিওর যে এই টপিকটা, এইটার সারাউন্ডিং যত কনসেপ্ট আছে ওইগুলাও কভার করতেছে। লাইক সহজ একটা উদাহরণ দিই, যেটা আমি ফার্স্টের দিকে কিওয়ার্ডের ক্লাসে উদাহরণ দিছি, বা সার্পের কোন একটা ক্লাসে হয়তো আমি উদাহরণ দিছি, যে আপনি যখন ল্যাপটপ কিনতে যাবেন বা ল্যাপটপ নিয়ে আপনি যখন সার্চ করবেন, ঠিক আছে, গুগলে সার্চ করলেন ল্যাপটপ প্রাইস,
আপনি ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতেছেন যে 30,000 টাকার নিচে কি ল্যাপটপ আছে, 50,000 টাকার নিচে কি ল্যাপটপ আছে, আপনি এগুলো নিয়ে যখন সার্চ করবেন, ঠিক আছে, কিছু ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটে গেলেন। এখন ওইখানে যে ওয়েবসাইটটা সবচেয়ে ভালো ইনফরমেশন দিচ্ছে এবং যে ওয়েবসাইটের থেকে আপনি প্রপার ইনফরমেশন পাচ্ছেন, তাদের থেকে পারচেস করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। কেন থাকে? ধরেন আপনি ল্যাপটপ নিয়ে গেছেন, এখন শুধু ল্যাপটপের প্রাইস দেওয়া আর লেখা এটা একটা এইচপি ল্যাপটপ, Core i5 10th জেনারেশন, প্রাইস এত। এই ইনফরমেশনটা যতটুকু শর্ট, এখন অন্য একটা ওয়েবসাইটে গেলেন, ওইখানে আছে যে এই ইন্টেলের Core i5 10th জেনারেশন, এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, র্যামও লেখা টাইটেলের মধ্যে। ধরেন, হ্যাঁ, আমি একটু দেখাই, যেমন আমাদের বাংলাদেশেরই স্টারটেকের ওয়েবসাইটটাই দেখাই। ধরেন এটাতে গেলাম, একটা লিঙ্ক আসছে, যাই হোক এটাতে ঢুকলাম। আমি যে কোনো একটা ল্যাপটপ ভিজিট করি, ধরেন ম্যাকবুকে গেলাম। ম্যাকবুকে এই যে আমার টাইটেলটা দেখেন, ম্যাকবুক এয়ার 13.3 ইঞ্চ, আমি বুঝতেছি কি যে এই ম্যাকবুকটা হচ্ছে 13 ইঞ্চির একটা ম্যাকবুক। তো 2 ইঞ্চি মানে আহ, ই হয় মানে 15 ইঞ্চি আর 13 ইঞ্চি ল্যাপটপ হয়। তো আমি দেখতেছি যে এটা 13 ইঞ্চিটা, রেটিনা ডিসপ্লে, এটা হচ্ছে 8 কোরের চিপ, M1 চিপ, এটা র্যাম 8 জিবি, এসএসডি হচ্ছে 256, এবং এটার কালারটা কি, স্পেস গ্রে। আমি একসাথে এই ইনফরমেশনটা পাইলাম। এখন কোন ওয়েবসাইট যদি এরকম ইনফরমেশন যায়, অ্যাপল ম্যাকবুক এয়ার 13.3 ইঞ্চ, ঠিক আছে, আর কিছুই দিল না, প্রাইস দিয়ে দিল, ওইটার চেয়ে এইটা বেশি বেনিফিশিয়াল না আপনার জন্য? এবং ওইটার চেয়ে বেশি, অবশ্যই বেশি, এটাতে ক্লিক বেশি পড়বে, ঠিক আছে, যারা এই টাইটেলটা সার্ভে দেখবে। হুম। তারপরে আপনার নিচে দেখেন কি ফিচার দেওয়া, কি কি মডেল নাম্বার দেওয়া, প্রসেসর কি দেওয়া আছে, র্যাম কত, স্টোরেজ কত, ডিসপ্লে কত। আর ভিউ মোর ইনফোতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আরো একটা সেকশনে, যে এখানে আরো ডিপ মানে ওয়াইড লেভেলে আপনাকে হচ্ছে দেখাইতেছে যে প্রসেসর কি, কয়টা কোর আছে, থ্রেড আছে, ডিসপ্লে কি, টাচ স্ক্রিন নাকি, মেমোরি কত কত, হ্যাঁ, মেমোরিটা রিমুভেবল কিনা, স্টোরেজ কত, হ্যাঁ, এটার এক্সট্রা স্লট আছে কিনা, M.2, গ্রাফিক্স কত, কিবোর্ডের কি অবস্থা, ক্যামেরার কি অবস্থা, সব ডেটা কিন্তু আপনাকে এখানে দিচ্ছে। এবং এইটা কি, এটা হচ্ছে আপনার এই ল্যাপটপটা যখন একটা টপিক মানে ধরতে পারেন, ল্যাপটপের এন্টিটি বা কনসেপ্ট গুলা হচ্ছে এই জিনিসগুলা। আপনার প্রসেসর একটা আসবে, আপনার ডিসপ্লে কথা আসবে, মেমোরি আসবে, স্টোরেজ আসবে, গ্রাফিক্স আসতেছে, কিওয়ার্ড সরি কিবোর্ড আসতেছে, টাচপ্যাড আসতেছে, ক্যামেরা অডিও আসতেছে, পোর্ট স্লট আসতেছে, নেটওয়ার্ক আসতেছে। দেখেন কয়টা টপিক আসলো একটা টপিক কভার করতে গিয়ে, ঠিক আছে। এবং এখনো আরো বাকি আছে, নিচে পাওয়ার আসতেছে, ব্যাটারি, ব্যাটারি রিলেটেড কথাবার্তা, যে কত ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি এবং কি ব্যাটারি, হ্যাঁ, ফিজিক্যাল স্পেক কি, কি কালারের, ডাইমেনশন কত, ওয়েট কত, কত কিছু কভার করতে হইতেছে। দেখেন একটা টপিককে পাওয়ার দেওয়ার জন্য আপনার আরো সারাউন্ডিং, এই যে এটাকেই বলে হচ্ছে ক্লাস্টারিং, কন্টেন্ট সাইলো বা কন্টেন্ট ক্লাস্টার, এটাই হচ্ছে ম্যাপ। হ্যাঁ, যে আপনার যখন তো এই অ্যাপল ম্যাকবুক এয়ার নিয়ে কথাবার্তা লিখবেন, কন্টেন্ট বানাবেন বা একটা পেজ বানাবেন, হোক প্রোডাক্ট পেজ বা হোক এটা একটা কি বলে কন্টেন্ট বা ব্লগ কন্টেন্ট, আপনার কিন্তু এই কথাগুলা আনতেই হবে, ঠিক আছে। ওয়ারেন্টির কথাও আসছে। তারপরে আবার দেখেন ডেসক্রিপশনে ও মানে যে কন্টেন্ট রাইটার তাকে দিয়ে কন্টেন্ট লেখাই নিচ্ছে, এবং এটাতে আরো ডিপলি কিছু কথাবার্তা লিখে নিচ্ছে, যে এটাতে 4K রেজলিউশনের ভিডিও করা যায়, এডিটিং করা যায়, আরো বিভিন্ন কথাবার্তা হয়তো আছে। হ্যাঁ। তো এই হচ্ছে আপনার, যখন আপনি একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এইভাবে আপনার কভার করতে হবে। আপনি শুধু যদি এরকম অ্যাপল ম্যাকবুক এয়ার নিয়ে র্যাঙ্ক করাইতে চান, এত সহজ না ব্যাপারটা, ঠিক আছে। আপনি কম ইনফরমেশন দিয়ে র্যাঙ্ক করাইতে পারবেন না, আপনার টু দা পয়েন্টের ইনফরমেশন গুলা নিয়ে আসতে হবে। এখন ই কমার্স সাইটের জন্য আপনার এই কন্টেন্টটা শর্ট হইতে পারে, ঠিক আছে, ধরেন কি ফিচার গুলা, এগুলার বাইরে আর কোনো ইনফরমেশন নাই, হ্যাঁ, এগুলার বাইরে আর কোনো ইনফরমেশন নাই, তাইলে ওটা ঠিক আছে, দ্যাট ইজ ওকে, কোনো সমস্যা নেই, ওটা র্যাঙ্ক করবে। এটা গুগলও বুঝে যে এর বাইরে তো আর ইনফরমেশন দেওয়ার জায়গা নাই। বাট যেগুলো ব্লগ, হ্যাঁ, যেগুলোতে চাইলে অনেক কিছু লেখা যায়, একটা ব্লগে চাইলে অনেক টপিক কভার করা যায়, ওইগুলোতে অবশ্যই টপিক কভার করতে হবে। এবং তখন আপনার আবার ওই যে কম্পিটিটরকে ধরতে হবে, যে ওই কম্পিটিটর কি করছে, কেন ওকে র্যাঙ্ক দেওয়া হয়েছে, কেন আপনি র্যাঙ্ক এখনো পান নাই, বা আপনার কি করা উচিত, নতুন এসইও শুরু করতেছেন, কন্টেন্টটাকে কিভাবে আপডেট করা উচিত, ঠিক আছে। কন্টেন্ট আপডেট করাটা গুগল পজিটিভলি নেয়, ঠিক আছে। তো এই টপিক্যাল ম্যাপিংটা যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, এই যে যেটা বললাম যে
কনসেপ্ট গুলাকে গ্যাদার করে কন্টেন্টে সাজাইতে পারবেন, ব্লগ লিখাইতে পারবেন বিভিন্ন কনসেপ্টে। যেমন আমি স্টর্ম ড্যামেজ নিয়ে একটা ব্লগ লিখছি, আচ্ছা আমি ওই সাইটটাতে চলে যাই। হ্যাঁ, এই সাইটটা গেলে আপনার ব্লগ কন্টেন্ট গুলা দেখলে বুঝতে পারবেন। দেখেন, স্টর্ম ড্যামেজ নিয়ে লেখা গেছে। এটাতে যদি মানুষ যায়, দেখেন এটা যদি ভিজিট করি, তারপরে দেখেন রুফ রিপ্লেসমেন্ট নিয়ে কথাবার্তা গেছে, রুফ রিপেয়ার নিয়ে গেছে, এবং রুফ রিপেয়ার কখন, আফটার স্টর্ম ড্যামেজ, মানে স্টর্ম ড্যামেজও এখানে চলে আসছে। হ্যাঁ, কিভাবে করা হবে স্টেপ বাই স্টেপ গাইড লেখা আছে। এবং গুগল এগুলা ভালো খায় আর কি, সহজ কথা যে এগুলা গুগল ভালো অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে মোস্ট ডিউরেবল টাইপ অফ সাইডিং, মানে ওই যে ওয়াল সাইডিংটার কালার করা বা রিপেয়ার করা, এগুলা। হ্যাঁ, মানে ওর যত সার্ভিস আছে একটার সাথে একটা আমরা ইন্টার কানেক্টেড করার চেষ্টা করছি। হ্যাঁ, আহ দেখেন এখানে হচ্ছে ইমার্জেন্সি রুফ সার্ভিস, তারপরে গাটার গাটার ইনস্টলেশন। হ্যাঁ, তারপর হচ্ছে রুফ ইন্সপেকশন, যেটা ওইটা কিভাবে প্রো হিসেবে রুফ ইন্সপেকশন করা যায়। হুম, ওয়াটার ড্যামেজ নিয়ে লেখা আসছে। ওয়াটার ড্যামেজ নিয়ে আমাদের কিন্তু মানে সার্ভিস নাই, মানে নাই, একটা পেজ নাই সার্ভিসের মধ্যে, ওয়াটার ড্যামেজ এখনো নাই। কিন্তু আমরা কন্টেন্ট লিখছি, কেন লিখছি? কারণ এটা আমাদের কভার করা উচিত। আমরা দেখছি যে অন্য কম্পিটিটররা কভার করছে। হ্যাঁ, ইন ফিউচার আমরা ওয়াটার ড্যামেজের একটা পেজ বানাইতে পারি। হ্যাঁ, বানাইতে সময় লাগে না, চাইলে ওটা করতে পারি। কিন্তু কন্টেন্ট আমরা লিখছি কেন? টপিক্যাল ম্যাপটা কভার করার জন্য। এবং দেখেন এখানে কিন্তু যত কন্টেন্ট আছে দেখবেন, এই যে ওর সার্ভিস গুলো এইগুলা রিলেটেড কথাবার্তা। এবং আমরা এরকমও করি করি কিভাবে, ধরেন হচ্ছে আমি একটু দেখাই। কম্পিটিটরকে কম্পিটিটরকে এইভাবে ওর যে ব্লগ গুলা, ওইগুলা আমরা স্ক্র্যাপ করি। ঠিক আছে, যে ও আসলে কি ব্লগ লিখছে, এই যে যেগুলা ক্রিম কালার দেখতেছেন না, আই ডোন্ট নো, হ্যাঁ এটা ক্রিম কালারই বলে, যাই হোক। তো এই ক্রিম কালার গুলা আমাদের ব্লগ লেখা হয়ে গেছে। ঠিক আছে, ও র্যাঙ্কে ছিল এই টপিক, বা ওকে আমরা সবসময় লোকাল প্যাকে অথবা সার্ভে পাইছি। এই কারণে ওর ব্লগ গুলো আমরা ফলো করছি। যে এই কি, এটা ওয়েবসাইটটার নাম আইসল্যান্ড, আইসল্যান্ডার্স চয়েস পেইন্টিং। হ্যাঁ, তো ওকে আমরা র্যাঙ্কে পাইছি, ওর ব্লগ কি কি আছে ওগুলো আমরা নিচ্ছি, টাইটেল সহ ইউআরএল সহ। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আরেকটা ওয়েবসাইট পাইছি হোয়াইট নাইট পেইন্টিং, ওকেও আমরা দেখছি যে ওর কি কি ব্লগ আছে, ওগুলো আমরা কভার করার চেষ্টা করছি অন্য টাইটেলে। হ্যাঁ, অন্য টাইটেল কেন, একবারে সেম টাইটেল না দিলেও আমরা যদি, লাইক ধরেন ও ব্লগ লিখছে অনলাইন মার্কেটিং নিয়ে, আমি লিখবো ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ইন্টারনেট মার্কেটিং নিয়ে। এখন কেউ যদি অনলাইন মার্কেটিং লিখে সার্চ করে, আমারটাও আসবে। ঠিক আছে, ওরটাও আসবে, আমারটাও আসবে। তারপরে এখানে গুগল একটা দেখবে কম্পিটিশন, যে কার কন্টেন্টটা ভালো তাকে উপরে দেখাবে। এখন কেউ ডিরেক্ট যদি অনলাইন মার্কেটিং লিখে, ও র্যাঙ্কে নাও আসতে পারে, আমার ইন্টারনেট মার্কেটিংটা র্যাঙ্কে আসতে পারে। কেন আসতে পারে? কারণ আমি তার চেয়ে বেশি ব্রড বা বেশি ওয়াইডলি কভার করছি টপিক গুলা। ঠিক আছে, এই হচ্ছে মানে আপনার কনসেপ্ট, যে টপিক্যাল ম্যাপিং যদি আপনি করতে পারেন। এখানে সিমেন্টিক্যালি, সিমেন্টিক মানে হচ্ছে সুপ্ত, যেগুলো হচ্ছে মানে দেখা যাইতেছে না। ওই যে বললাম যে অনলাইন মার্কেটিং সার্চ করলে ইন্টারনেট মার্কেটিং আসবে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আসবে, বা আহ, কি বলে মানে অনলাইন বিজনেস, এই টাইপের কিছু কথাবার্তা আসবে। ঠিক আছে, তো এগুলার আপনার সিমান্টিক যে টার্ম গুলা, ওইগুলো আপনার সার্চ রেজাল্টে আসবে যখন আপনি কন্টেন্টটার ম্যাপিং, কন্টেন্টটাতে যতগুলা কনসেপ্ট কভার করলে কন্টেন্টটা পরিপূর্ণতা পায়, ততগুলা কনসেপ্ট আপনাকে কভার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার আহ, মানে টপিক্যাল ম্যাপিং। এবং টপিক্যাল ম্যাপিং যদি আপনি করতে পারেন, আপনার ওয়েবসাইটের টপিক্যাল অথরিটিটা বাড়বে। ঠিক আছে, যখন আপনি টপিক্যাল ম্যাপিং নিয়ে কাজ করবেন, এটা ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ তখন হচ্ছে আপনার টপিক্যাল অথরিটি, মানে আপনি কতটুকু কভার করছেন এই নিশে। যেমন ওই যে আমরা রুফিং এ যেটা দেখলাম, হ্যাঁ, যে আমরা কতটুকু টপিক আমরা কভার করছি। তো যত বেশি টপিক কভার করব, তত আমার টপিক্যাল অথরিটিটা বেশি অন্য ওয়েবসাইট থেকে। এবং অন্য ওয়েবসাইট থেকে টপিক্যাল অথরিটি আমার বেশি হইলে আমি অবশ্যই গুগলের কাছে বেশি ভ্যালু পাবো। এটাই হচ্ছে টপিক্যাল ম্যাপ, টপিক্যাল অথরিটি। ঠিক আছে, এই জিনিসটা আমি শর্টলি বুঝাইছি। এটার অনেক অনেক কিছু আছে, এটা একটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এখন কোরে ফ্রেমওয়ার্ক অনুযায়ী। হ্যাঁ, এটা নিয়ে আমি এখন স্টাডি করতেছি, এটা ইমপ্লিমেন্ট করার ভালো একটা চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমার সামনে লাইফ নেওয়ার ইচ্ছা আছে, চেষ্টা করব। আমিও এটা শিখতেছি, আমিও লার্নার। তো যে কনসেপ্টটা আমি এখন পর্যন্ত পাইছি ওইটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি এইভাবে টপিক্যাল ম্যাপিংটা ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক, ক্লায়েন্টের ওয়েবসাইটের
আপনার হচ্ছে কি বলে র্যাঙ্কিং, হ্যাঁ লোকাল প্যাকে র্যাঙ্কিং সবই বাড়তে থাকবে। ঠিক আছে, এখন পর্যন্ত আর কি গুগলের যে আপডেট আসছে এই পর্যন্ত এখনো টপিক্যাল ম্যাপিংটা ভালো কাজ করতেছে। সামনের আপডেটে কি চেঞ্জ হবে ওইটা সামনে দেখা যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আপনারা রাখবেন, আরো এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। আর আর হচ্ছে কিভাবে আপনার এসইও তে হেল্প করতে পারে, অবশ্যই আমি যা বললাম যে এসইও তে অবশ্যই হেল্প করবে আপনাকে, যেহেতু আমরা ওয়াইড লেভেলের সাব টপিক গুলো কভার করতেছি এবং সাব টপিক গুলো আমরা মেইন টপিকের সাথে কানেক্ট করতেছি কিভাবে, ইন্টারনাল লিংক করে। ঠিক আছে, যেমন আমি একটু ব্লগ দেখাই, রুফিং ক্লায়েন্টের যে কোনো একটা ব্লগ আমি যদি দেখাই, দেখবেন যে এইখানে আমার একটা সার্ভিস, আচ্ছা এটা হোম পেজে লিংক করা আছে। এই যে টেবিল অফ কন্টেন্ট দেখলে বোঝা যাবে যে আমরা আসলে কি কি কভার করছি। এবং এখানে স্টর্ম ড্যামেজ পেজে লিংক পাঠানো হয়েছে, তারপরে রুফ ইন্সপেকশন পেজে লিংক পাঠানো হয়েছে। কত কিছু কভার করা হয়েছে চিন্তা করেন, দেখেন হেইল ড্যামেজ পেজে লিংক পাঠানো হয়েছে, বিভিন্ন ব্লগ পেজেও লিংক পাঠানো হয় যদি দরকার পড়ে। হ্যাঁ, এইটা কই পাঠানো হয়েছে, এইটা হচ্ছে ম্যাপে লিংক পাঠানো হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে সামনে আমরা কথাবার্তা বলবো। এটা জিএমবি তে লিংক আছে আর কি এখান থেকে, তারপর হচ্ছে এবং এটা সিআইডি লিংক, প্রপার্টি রিস্টোরেশন, এখানে রিস্টোরেশন পেজে লিংক গেছে। এবং ফাইনালি আমরা এরকম একটা সেকশন রাখছি রিড অলসো বা অলসো রিড। হ্যাঁ, যে এই ব্লগ গুলো আপনি পড়তে পারেন, রিলিভেন্ট কিছু ব্লগ, বা আমি ওকে ইনফ্লুয়েন্স করতে পারি যে এই ব্লগটা পড়ে যদি এই পর্যন্ত আসে ওই এই ব্লগ গুলা ওর যদি ইচ্ছা হয় পড়তে পারে। ঠিক আছে, তো এইখানেও কিন্তু আমার ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল, যে আমি এই কন্টেন্ট থেকে রুফ রিপেয়ার আফটার স্টর্ম ড্যামেজ এই পেজে লিঙ্ক করলাম, ইমার্জেন্সি রুফ সার্ভিসের একটা ব্লগে লিঙ্ক করলাম, টপ 9 টিপস ফর হেল ড্যামেজ এই পেজেও লিঙ্ক করলাম। তো যত লিঙ্কিং অপরচুনিটি বের করা যায়, লিঙ্কিং করা যায়, তত আমার কন্টেন্টের মানে অথরিটি বা ভ্যালু গুগলের কাছে বেশি হবে। ঠিক আছে, আবার এই যে এই পেজগুলোতে যদি যাই ওইখান থেকে যদি এই পেজে লিঙ্ক করানো হয়, এই যে লিঙ্কিং হইলো, শিকল তৈরি হইলো, হ্যাঁ এই শিকলটা গুগল খুব পছন্দ করে। ঠিক আছে, যে এক কনসেপ্টের সাথে আরেক কনসেপ্ট ইন্টারনালি কানেক্টেড। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা ফলো করবো, আমরা দেখবো সামনে কন্টেন্ট রাইটিং এর ব্যাপার স্যাপার। এই পর্যন্ত কি ক্লিয়ার যে টপিক্যাল ম্যাপিং? জিএমবি তে লিঙ্কের মানে, জিএমবি তে লিঙ্ক পাঠাইছি যে কেউ যদি চায় বা গুগলের ক্রলার যদি চায় তাহলে যাইতে পারবে। আচ্ছা, ইউজার নিয়ে তো বললাম এতক্ষণ, এটা কিন্তু করা গুগলের ক্রলারের জন্য, মানে ক্রলার বা বটের জন্য পজিটিভ। বট যখন দেখবে যে লিঙ্কিং গুলা রিলিভেন্ট জায়গায় যাইতেছে, মানে যেই টেক্সটার উপর লিঙ্ক করছেন ওটাকে কিন্তু অ্যাঙ্কর টেক্সট বলেন আপনারা, হ্যাঁ অ্যাঙ্কর টেক্সট বলা হয়, তো ওই অ্যাঙ্কর টেক্সট যেটা ওইটা দেখে কিন্তু গুগল বুঝতে পারবে যে কোন জায়গায় লিঙ্ক যাচ্ছে। এবং সে যদি যায় ওই পেজটাতে ভিজিট করে, হ্যাঁ একটা বাজেট নিয়ে তো সে আসে, ক্রল বাজেট নিয়ে আসে, সেটা টাইম নিয়ে আসে, ওই পেজটা যখন সে ভিজিট করবে তখন যদি দেখে যে হ্যাঁ যেই টেক্সটের উপর লিঙ্ক করছে ওই টপিকই ওই পেজে আছে, হ্যাঁ যেখানে লিঙ্ক করা হয়েছে ওই টপিক, মানে অ্যাঙ্কর টেক্সট যেটা ওই টপিকে কথাবার্তা বলা হয়েছে, তখন এটা পজিটিভলি নিবে। এবং ওই পেজটা যদি নতুন পেজ হয় ওইটাকে সে ইন্ডেক্সে নিয়ে যাবে, হ্যাঁ ইন্ডেক্স করবে আর কি গুগলে। তো ইন্ডেক্স হয়ে গেলে তারপরে র্যাঙ্কের জন্য ওই পেজটা ফাইট করতে থাকবে স্যারকে। আচ্ছা, এইবার আসেন টপিক্যাল ম্যাপ কিভাবে ক্রিয়েট করবেন, এটা বলে দিচ্ছি মুখে মুখে, যে আপনার প্রত্যেকটা কনসেপ্ট, আপনার যে কম্পিটিটর তার কনসেপ্ট গুলো আপনি বের করবেন, যে সে আসলে কি কি কভার করছে, তার ব্লগটা ফলো করবেন। এই তো বললামই যে ড্রাইভে আমরা আলাদা করে রেখেই দিছি যে আমার ক্লায়েন্টের এই এই ব্লগ, মানে কম্পিটিটরের এই এই ব্লগ এই এই টপিক সে কভার করছে, আমরাও এইরকম বা এর চেয়ে বেশি টপিক আমরা কভার করব। এবং গুগলকে বুঝাবো যে আমরাও কম যাই না, আমরাও প্রপার ইনফরমেশন দিতে পারি ইউজারদেরকে। ঠিক আছে, এবং দেখেন এখানে একটা অ্যাবাউট দ্য অথর, কে এই পোস্টটা করছে। হ্যাঁ, এটা কেন করা হয়েছে, এটা হচ্ছে ইইএটি মেনটেন করার জন্য, যে এই লোকটা হচ্ছে এই রুফিং সাইটের বা রুফিং বিজনেস বা রুফিং কোম্পানির একজন কন্ট্রাক্টর, যে কিনা এক্সপার্ট, তার এক্সপিরিয়েন্স আছে ওভার 14 ইয়ার্স। হ্যাঁ, তার অথরিটি ভালো। হুম, এবং তাকে ট্রাস্ট করা যায় যেহেতু সে একজন রুফিং কন্ট্রাক্টর। ঠিক আছে, সে রুফিং সার্ভিস দিচ্ছে ওই মানুষকে। হ্যাঁ,
এই, ওয়েট 1 মিনিট। আচ্ছা, তো তো টপিক্যাল ম্যাপটা আপনারা নিজেরাও স্টাডি করবেন। যে যে কোনো একটা নিশ আপনারা চুজ করবেন, ফার্স্টে যে কোনো একটা টপিক চুজ করবেন। ধরেন ডেন্টিস্ট চুজ করলেন, বা ডেন্টাল ক্লিনিক বিজনেস যদি হয়, ওইটার টপিক্যাল ম্যাপিংটা কেমন হওয়া উচিত এটা আপনারা ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, যে কোনো একটা বিজনেসকে চুজ করবেন। হ্যাঁ, পেইন্টিং বিজনেস চুজ করতে পারেন, তারপর হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস চুজ করতে পারেন। তো যখন চুজ করবেন তখন ওইটার ওই টপিকটার সারাউন্ডিং কি কি হইতে পারে, ওইটা হচ্ছে আপনার সাব টপিক হবে, ওইটা হচ্ছে আলাদা এন্টিটি, আলাদা কনসেপ্ট হবে। এটার সাথে মেইন টপিকটার আপনার হচ্ছে কানেকশন করতে হবে। তা ব্লগ ব্লগ দিয়ে করতে পারেন। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে করতে পারেন। মানে টোটালি আপনার হচ্ছে একটা, মানে ইন্টার কানেক্টেড একটা জাল এরকম তৈরি করতে হবে, যে আপনার প্রত্যেকটা কনসেপ্ট কভার করা হয়েছে, এই জিনিসটা গুগলকে দেখাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, টপিক্যাল অথরিটি বইলা ফেলছি, যে টপিক্যাল ম্যাপিং যদি আপনার হয় তাইলে টপিক্যাল অথরিটিটা বাড়বে। টপিক্যাল অথরিটি মানে টপিক, আপনি টপিক কাভার করছেন, টপিকের রিলেটেড টার্ম গুলা কাভার করছেন। হ্যাঁ, এই যে ডিগ্রি অফ নলেজ এন্ড ক্রেডিবিলিটি, যে হ্যাঁ, যেমন হচ্ছে যদি আমি লাইক ধরেন আমি এসএসসি পর্যন্ত পড়ছি, তো এসএসসি পর্যন্ত পড়ার পরে আমার কনসেপ্টটা কতটুকু থাকবে, এসএসসি পর্যন্ত যতটুকু আছে, হ্যাঁ 10 পর্যন্ত পড়লে ওই কনসেপ্টটা আমার কভার করে আসতে হয়েছে, তাহলে এসএসসি পাস আমাকে বলা যাবে। ঠিক আছে। আবার যদি আমি আরো বেশি কভার করতে চাই তাহলে এইচএসসি, আরো যদি কভার করতে চাই তাহলে গ্রাজুয়েশন 4 বছরের। তো এই যে টপিক, আমার টপিক আস্তে আস্তে বাড়তেছে, আমার অথরিটিও বাড়তেছে, এক্সপিরিয়েন্সও বাড়তেছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে টপিক্যাল অথরিটি, যে আপনি যত বেশি টপিক্যাল ম্যাপিং ভালো করতে পারবেন, কনসেপ্ট বা এন্টিটি গুলা আপনি ভালো কানেক্টেড করতে পারবেন, ওইগুলা নিয়ে ব্লগ বানাইতে পারবেন। হ্যাঁ, ওইগুলো আপনার ওয়েব পেজ গুলাতে রিপ্রেজেন্ট হবে, তখন আপনার টপিক্যাল অথরিটিটা ভালো, এটা গুগল সিগন্যাল পাবে। যখন সে রোবট বা ক্রলার পাঠাবে তখন বুঝবে যে এই ওয়েবসাইটের টপিক্যাল অথরিটিটা পরিপূর্ণ এবং এটা ভালো। হ্যাঁ, তখন হচ্ছে আপনি র্যাঙ্কিং এ একটা বুস্ট পাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে না আজকে আর না করাই, হ্যাঁ 2-3টা পার্টে করতে চাইতেছি কন্টেন্টটা, একদিনে এত বেশি না আগানোই ভালো। এরপরে এখান থেকে শুরু করব। আমরা টপিক্যাল অথরিটি পর্যন্ত আজকে রাখি, কিছু কোশ্চেন নিব তারপর শেষ করব। কন্টেন্ট, ব্লগ পেজ ইজ দ্য সেম। হ্যাঁ, ব্লগ পেজেই কন্টেন্টটা থাকে। আর্টিকেল বা কন্টেন্ট এটা ব্লগ পেজেই থাকে। মানে ব্লগটাই তো কন্টেন্ট, হ্যাঁ আর্টিকেল বা ব্লগ। How many total content we can post in commercial website is too much content bad for a website? টু মাচ কন্টেন্ট, এটা আসলে এখন মার্চের আপডেটের পরে আপনি যদি মানে হচ্ছে একদিনে 50, 60, 100টা পোস্ট করেন, ওইটা টু মাচ কন্টেন্ট হবে এবং গুগল এটাকে সাসপিসিয়াস মনে করবে। ঠিক আছে, সন্দেহজনক মনে করবে, তখন পেনালাইজ করতে পারে যে আপনি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য কাজ করতেছেন, আপনার ব্লগের কোয়ালিটি ভালো না, দেখবেন কি ইন্ডেক্সই করে নাই ব্লগ। হ্যাঁ, তো ধীরে সুস্থে আগানো বেটার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আহ তারপরে হচ্ছে কি সার্ভিস দিতে, সার্ভিস সাইট লাইক পোর্টম্যান বিডি আর ওয়েব ব্যাটালিয়ন, এই টাইপের সাইটের জন্য আপনি কি ব্লগকে প্রায়োরিটি দিয়েছেন? পোর্টম্যান বিডির ব্লগ সেকশনে যান, গিয়ে দেখেন, আমি দেখাই দিই। হাইপার লিঙ্ক, মানে লিঙ্ক করাটাকেই হাইপার লিঙ্ক বলে। ঠিক আছে, টেক্সটের উপরে এক্সটার্নালও হইতে পারে, ইন্টারনাল হইতে পারে। যেমন কোডম্যান বিডির ব্লগটা একটু দেখাইতে চাইছে না, ব্লগ।
দেখেন, এখানে এই যে আমি মানে বাংলাগুলা লিখি না, ইংলিশ গুলার মানে কাজ করি, ইংলিশ গুলা নিয়ে কন্টেন্ট রাইটারের সাথে কাজ হয়। কি কি কভার করা হয়েছে, যেমন আমাদের কোর্স আছে ফিগমার, ঠিক আছে? ফিগমা কোর্সের যে টপিক গুলা ওগুলা কভার করা হয়েছে। পিএইচপি ফ্রেমওয়ার্ক নিয়ে এসইওর কথাবার্তা, টেলউইন্ড, সিএসএস, বুটস্ট্র্যাপ, হ্যাঁ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, হ্যাঁ রিয়েক্ট নিয়ে কথাবার্তা, তারপরে মডার্ন পিএইচপি নিয়ে, লোকাল এসইও নিয়ে আমার এসইওর কিছু কনসেপ্ট গেছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা আসছে। কেন আসছে এটা? এসইওর জন্য, সাথে হচ্ছে এটার কোর্সও আছে, যে মনে ফুল স্ট্যাকে পড়ছে মনে হয়, জানি না, যাই হোক। তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড নামে একটা কোর্স আছে। ইএটি, এই যে ইএটি এসইও, হ্যাঁ এখানে ইএটি যে যদিও আসছে, এটা ইএটি হওয়ার উচিত ছিল, যাই হোক। তো এটা নিয়ে কথাবার্তা আছে, এটা আপনারা পড়তে পারেন চাইলে। তারপর হচ্ছে 2 নাম্বার পেজে যদি যাই, 2 নাম্বার পেজে সিএসএস 3 নিয়ে কয়েকটা ব্লগই আসছে। তারপর হচ্ছে রিয়েক্ট, বুটস্ট্র্যাপ 5, তারপরে এথিক্যাল হ্যাকিং নিয়ে আসছে, এটা খুবই পপুলার কোর্স করবেন মিডিয়ার, হ্যাঁ এটার সার্চ ভলিউমও অনেক বেশি হাই, এবং এটা টপ 10-এ আছে, 7-6-এ আপ ডাউন করে। তারপর হচ্ছে ফুল স্ট্যাক ফার্স্ট পেজে আছে কোডম্যান বিডি, এটা নিয়ে ব্লগ লেখা হয়েছে। এই যে ফার্স্ট পেজে থাকা, হ্যাঁ এই জিনিসটা আসছে কিভাবে? এই ব্লগ গুলা পাওয়ার আপ করছে। আমি যদি আপনাদেরকে এখন একটু ডেটা দেখাই, যে ওয়াই উই শুড লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট টপিক্যাল ম্যাপ, ঠিক আছে? কারণ হচ্ছে এইটা, যে আমি 2023-এর মে মাসে কোডম্যান বিডিতে জয়েন করছি, 1 বছর হইছে। 1 তারিখের ডাটাটা যদি আমি আপনাদের দেখাই, 1 মে বা 2 মে, যেটাই হোক, আপনার 2835 দেখাচ্ছে। কি দেখাচ্ছে এটা? ট্রাফিক, অর্গানিক ট্রাফিক 2835। 1 বছর পরে এসে যে গ্রাফটা দেখেন, আপনারা তো গ্রাফ বুঝেন আশা করি, আপওয়ার্ড গ্রাফ। এখন ট্রাফিক হচ্ছে 10,200 সামথিং, ঠিক আছে, 1 মে-তে 2024-এ আইসা। এটা কিভাবে হয়েছে সম্ভব? এটা লাস্ট 30 ডেজ এরটা এখানে দেখা যাচ্ছে, যে আগের মাসের চেয়ে 621 ট্রাফিক বেশি ঢুকছে আর কি, 621 জন। হ্যাঁ, আর এই ট্রাফিকটা আসার মেইন রিজনটাই ছিল এই যে কিওয়ার্ড গুলো আমি দেখাচ্ছি, যে আমার এই যে ব্লগ গুলা, এই ব্লগ গুলা আমার মেইন কোর্স পেজ গুলা, হ্যাঁ প্রোডাক্ট যেটা বা সার্ভিস পেজ বা কোর্স পেজ যেটাই বলেন, ওই পেজ গুলাকে পাওয়ার আপ করতেছে। এই ব্লগ গুলো আপনারা একটু পড়ে দেখেন, ভিতরে লিঙ্কিং গুলা দেখেন, আইডিয়া পেয়ে যাবেন। এই যে বিকাম অ্যান এসইও এক্সপার্ট, হাউ টু বিকাম অ্যান এসইও এক্সপার্ট, এটাতে আমি লেখালেখি করছি কিছু। হ্যাঁ, আহ, কেন কেন লিখছি আমি? কারণ হচ্ছে যে এই ফিল্ডে আমার কিছু হইলেও এক্সপিরিয়েন্স আছে, কিছু হইলেও এক্সপার্টাইজ আছে, ওইটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, এবং এগুলা র্যাঙ্ক করছে। এগুলা থেকে ট্রাফিক আসতেছে, আসার পরে কোর্স পেজে যাচ্ছে বা হোম পেজ ভিজিট করতেছে, রিভিউ দেখতেছে। আলটিমেটলি তাকে হচ্ছে একটা ফানেলের মধ্যে দিয়ে আমরা হচ্ছে আমাদের কোডম্যান বিডিতে নিয়ে আসতেছি, যেটা একবারে মানে লাস্ট আমাদের গোল, যে সে হচ্ছে আহ মানে কোর্স পারচেস করবে, কোন একটা কোর্সে সে ইন্টারেস্টেড হয়ে কোর্সটা পারচেস করবে, লাস্ট গোল যেটা। যে যে বিজনেসের যে গোল হয়, তো আমাদের লাস্ট গোলটা যে লাস্টে যাতে সে কোর্স পারচেজে ইন্টারেস্টেড হয়, ঠিক আছে? তো এই সব জিনিসে আপনার কিন্তু শুধু এই এসইও বা টপিক্যাল ম্যাপিং কভার করা, এগুলা মানে কাজ করবে, এটা ছাড়া আরো কিছু জিনিস আছে, ব্র্যান্ডিং, হ্যাঁ তারপরে আরো বেশি মানে যত বেশি আপনার সোশ্যাল সিগন্যাল, সোশ্যাল শেয়ারিং হবে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হবে, হ্যাঁ ভিডিও যাবে, অর্গানিক ভিডিও যাবে, রেফারেল ট্রাফিক হইতে পারে, অনেক কিছু মেনটেন করতে হয়, হ্যাঁ জিএমবি হইতে পারে, সব মিলে তারপর গুগল বুঝছে যে বাংলাদেশে এই সাইটটা একটা ভ্যালু দিচ্ছে ইউজারদেরকে, এই সাইটটাতে ট্রাফিক সেন্ড করা যায়, এখান থেকে ভালো ইনফরমেশন পাচ্ছে এবং ইউজারদের হেল্প হচ্ছে। তো কি হেল্প হয়েছে? আমি একটু জুম ইন, এখানে মান্থলি রিপোর্ট, কোডম্যান ভিডিও, অর্গানিক কিওয়ার্ডস, কি হেল্প হয়েছে? যে পজিশন গুলা দেখেন, যে টপ 10 এর মধ্যে অনেক কিওয়ার্ড ঢুকছে, যেমন এই যে ইথিক্যাল হ্যাকিং কোর্স, এটা যে বললাম না, টপ 7। তারপর হচ্ছে আপনার ট্রাফিকও ভালো, মোটামুটি ট্রাফিকও ভালো। আর হচ্ছে ধরেন এসসিও কোর্সটাও মেবি ঢুকছে এখন, এটা আমি যখন প্রথম কোর্স লঞ্চ করছি, পেজটা ক্রিয়েট করানো করানো হয়েছে, তখন এটা 46-47, এর বাইরেও ছিল। 1 মাস পরে 46-47 ছিল। এখন ওইটা চেঞ্জ হয়ে দেখেন এসসিও কোর্সটা 10-এ চলে আসছে, ঠিক আছে? টপ 10, টপ 9 এরকম আপ ডাউন করে, হ্যাঁ আরো উপরে উঠবে যদি এগুলা নিয়ে আরো কাজ করি।
হ্যাঁ আরো উপরে উঠবে, সবসময় তো আর সময় দেওয়া হয় না। তারপর আপনি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, ফ্রিল্যান্সিং কোর্স, এরকম যাই যে ইনস্টিটিউট, সেন্টার, ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ বিডি, যাই লিখেন টপ 10 এর মধ্যে কোডম্যান বিডি কে পাবেন কোনো না কোনো জায়গায়। ঠিক আছে, অনেক কিওয়ার্ড ঢুকছে। আহ, আপনার দেখেন অনেকগুলার কেডিও অনেক হাই, আমি বলছি আপনাদেরকে যে কেডি কোনো কিছু ম্যাটার করে না। দেখেন এটা সিকিউরিটি হেডার্স লিখে সার্চ করলে এটা কেডি হচ্ছে 66। দেখেন এটা কিন্তু কেডি, এটা যদি আমি ফ্রিজ করি 66 কেডির ওইটা 11 পজিশনে আসছে। তো এটা কিন্তু টপ 10-এ ঢুকতে সময় লাগবে না। আরো ফ্রিজ, ফ্রিজ ফার্স্ট রো, দেখছেন কেডি হাই, আসলে কেডিটা ম্যাটার করে না। হ্যাঁ কেডিটা ম্যাটার করে না। দেখেন এইটা দেখেন ফ্রিল্যান্সিং কোর্স, আচ্ছা এটা না, KD 55 লিড জেনারেশন, যদি ইন বিডি বা বাংলাদেশ দেন তাহলে ফার্স্ট পেজেই পাবেন। KD 55 শুধু লিড জেনারেশন লিখলে তা 29-এ দেখাচ্ছে আর কি, গ্লোবাল ভলিউম হিসেবে, গ্লোবাল হিসেবে আর কি, কিওয়ার্ড হিসেবে। হ্যাঁ তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটা 7-এ আছে। এটা ফার্স্ট পেজে অনেক দিন ছিল। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ইন বিডি লিখলে এটা একেবারে 1 বা 2-এ দেখায়, আপনারা দেখেন অনেক কিওয়ার্ড ধরছে। তো এইটা হচ্ছে কখন পসিবল, যখন আপনি কিওয়ার্ড গুলাকে লং টেল নিতে পারবেন, তখন শর্ট টেল গুলাও আপনার ধরবে। আর হচ্ছে এই টপিক্যাল ম্যাপিংটা কাভার করে আপনি কন্টেন্ট দিতে পারবেন। ঠিক আছে, তখন হচ্ছে আপনার এই কিওয়ার্ড গুলা ফার্স্ট 10, মানে টপ 10-এ, হ্যাঁ ফার্স্ট পেজে আসা শুরু হবে। ঠিক আছে, এবং এটা অর্গানিক্যালি আসে, একটু টাইম লাগে। হ্যাঁ আপ ডাউন করে, আপডেট আসে। হ্যাঁ তো দেখবেন একটা সময় এগুলা চলে আসছে, যখন আপনার এই ইন্টারনাল লিঙ্কিং, প্রপার রিসোর্স আপনি দিচ্ছেন গুগলকে, প্রপার ইনফরমেশন আপনি দিচ্ছেন ইউজারদেরকে, তখন আপনার হোল সিনারিওটা জাজ করার পরে, অ্যানালাইসিস করার পরে গুগল আপনাকে র্যাঙ্ক দিতে বাধ্য হবে। ঠিক আছে, শেষ আজকের ক্লাস আর না করি, কিছু কোশ্চেন আপনারা হচ্ছে জিজ্ঞেস করেন, তারপরে শেষ করি। মাইক আনমিউট করা হয়েছে, যদি কেউ কোশ্চেন করতে চান করতে পারবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোশ্চেন করছিলাম, ওইটা আসলে আপনাকে বুঝাইতে পারি নাই। মানে লাস্ট অ্যাসাইনমেন্ট করার সময় আমি আপনার পিআর এজেন্সি নিয়ে আর কি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য সার্চ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফার্স্ট পেজে শুধুমাত্র টপ 10 পেয়ার এজেন্সি, টপ 100 পেয়ার এজেন্সি, এরকম কয়েকটা সার্চ চলে আসছে। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সাইট যে থাকবে শুধুমাত্র পেয়ার এজেন্সির সাইট, ওইরকম কোনো সাইট নাই। তো সেই ক্ষেত্রে আসলে ওই যে টপ 20 বা টপ 10 যে লিস্ট দেয় অনেক অনেক ওয়েবসাইট, তো হুম হুম অনেক হুম। জি বলেন বলেন, website শুনতেছি। আর কি। তো ওই ওই ব্লগ থেকে কি আমি আপনার সাইট নিতে পারবো পজিশনে যেগুলো আছে, মানে কম্পিউটার অ্যানালাইসিসের জন্য? ওই সাইট নিবেন না, ওই সাইট নেওয়ার দরকার নেই। আপনি দেখেন এগুলা শেষ হওয়ার পরে ব্লগ কোনটা, মানে ইন্ডিভিজুয়াল সাইট কোনটা আসছে, যদি না পান তাহলে বুঝবেন যে আপনার র্যাঙ্ক করা ইজি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। জি ভাই। র্যাঙ্ক করা ইজি কখন বুঝবেন আমি বলি আপনাকে, এরকম টপ 10, টপ 20 এগুলো আসলে, তারপর হচ্ছে রেডিট, রেডিটের ওয়েবসাইটের কোনো লিঙ্ক আসলে, মানে রেডিটের কোনো পেজ আসলে, তারপর হচ্ছে লিঙ্কডইন আসলে, সোশ্যাল মিডিয়ার যে কোনো আসলে, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো আসলে, কোরা আসলে, আবার নতুন ওয়েবসাইট যদি দেখায়, তাহলে আপনার র্যাঙ্ক করা ইজি ওই কিওয়ার্ডে। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা এরপরে নেক্সট আর কেউ? এই কন্টেন্টের ব্যাপারগুলা মানে আপনারা একটু অ্যানালাইসিস করেন, দেখেন আসলে সার্চ ইঞ্জিন কিভাবে বিহেভ করে, কিওয়ার্ড সার্চ করার পরে কি কন্টেন্ট দেখায়। তারপরে যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করেন, ওই টপিকে কারা র্যাঙ্কে আছে তাদের কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করেন, তাহলে বুঝবেন যে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনি পার্টিকুলার একটা টপিকের জন্য কোন, মানে সাব টপিক গুলা, কোন কনসেপ্ট গুলা, কোন এন্টিটি গুলা আপনার কভার করা লাগবে, যেগুলা আপনি লিঙ্ক করতে পারবেন, লিঙ্ক করে মেইন টপিকে পাঠাইতে পারবেন, আবার মেইন টপিক থেকে এই সাব টপিকে লিঙ্ক করতে পারবেন। এই লিঙ্কিং অপরচুনিটিটা, হ্যাঁ এই পাওয়ার আপ করাটা, এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মানে ইন্টারনাল লিঙ্কিংটা হচ্ছে মানে একটা, ধরেন কি বলবো, যে অন পেজ এসইও এর একটা প্রাণ। হ্যাঁ ইন্টারনাল লিঙ্কিং যত বেশি এনরিচ হবে, যত বেশি রিলিভেন্ট হবে, তত আপনার র্যাঙ্কিং এর পসিবিলিটিটা বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এসিওর কাজ নিয়ে এরপরে কোর্সে ভর্তি হয়েছি।
আচ্ছা আচ্ছা মানে ওয়েবসাইট ডিজাইন করতেছি, একটা বড় প্রজেক্ট, তো এরপরে বলছে এসইও করতে হবে এর জন্য। আচ্ছা আচ্ছা, করবেন, সমস্যা নেই। আপনি হচ্ছে ক্লাসগুলো রেগুলার করেন আর আমার ওই যে আগের ভিডিওগুলো দেখেন। আর ওয়েবসাইট ডিজাইনটা আমি একটু আপনাকে শর্টলি বলে দিই। ওয়েবসাইট ডিজাইনটা এমন ভাবে করবেন যে আপনার যে কম্পিটিটররা আছে ওরা ডিজাইন যেটা করছে জি। ওদেরটা ফলো করতে পারেন, সমস্যা নাই। বাট আপনি মেক শিওর করবেন যে আপনি একজন ইউজার হিসেবে ঢুকলে সাইটটা থেকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারতেছেন কিনা, বাটন গুলো অ্যাক্সেসিবল কিনা, হ্যাঁ, এবং যে ইনফরমেশন গুলো দিচ্ছে টু দা পয়েন্টে দিচ্ছে কিনা, এক্সট্রা ইনফরমেশন উপরে না রেখে আপনি টু দা পয়েন্টে কিছু কন্টেন্ট শর্ট করে আপনি উপরে শো করাইতে পারেন, রিভিউ শো করাইতে পারেন। এভাবে হচ্ছে আপনি ওয়েবসাইটটা সাজাবেন। ইউআই ইউএক্সটা ভালো রাখবেন, আর হচ্ছে স্পিডটা যাতে ফাস্ট থাকে ওয়েবসাইটের। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর আগের ভিডিওগুলো দেখেন, আমার লাইভ অনেকগুলো লাইভ গেছে, এই চ্যানেলেও আছে আর ফেসবুকেও গেছে, এটার আমি তো শিট দিয়েই দিই, ওইগুলা দেখেন, তাহলে আপনার এসইও করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে নেক্সট আর কারো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল ইমরান। জি জি ভাই বলেন। সেটা হলো যে এই কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্ট এর মধ্যে রিলেশনটা কি? ধরেন যে আপনি বলছেন যে কিওয়ার্ড রিসার্চ করে প্রথমে হুম, হুম, মেইন কিওয়ার্ড বাই করতে হবে, তারপর সাপোর্টিং কিওয়ার্ড বাই করতে হবে, তারপরে কন্টেন্ট লিখতে হবে। হুম, হুম। ধরেন যে আমি একটা কন্টেন্ট এবং ধরেন যে আমি একটা একটা কন্টেন্ট লিখলাম বা একটা পেজ বানাইলাম, সেক্ষেত্রে আমার মেইন কিওয়ার্ডটা কোথায় যাবে এবং মানে সাপোর্টিং কিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হ্যাঁ, হবে এই পেজ। ডিস্ট্রিবিউশন এগুলা নিয়ে মাসুদ ভাই সামনে আসতেছি আমরা। হ্যাঁ, যে একটা ও আচ্ছা কিওয়ার্ডের আচ্ছা। ধরেন হুম হচ্ছে আমরা যদি ব্লগ লিখি, একটা কিওয়ার্ডে যদি কেউ ওই ব্লগটাকে উপরে পাইতে চায় ফার্স্টের দিকে, কি করতে হবে? কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমাদের ওই কিওয়ার্ডটা রাখা লাগে, মানে ট্র্যাডিশনাল এসইও অনুযায়ী। হ্যাঁ, যে ফার্স্ট প্যারাগ্রাফে যাতে আমার ওই কিওয়ার্ডটা একবার হইলেও আসে, একবার বলতে ন্যাচারালি যাতে প্রথম দিকে আসে, ফার্স্ট দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্সের মধ্যে যাতে চলে আসে। তারপরে যে রিলেটেড টপিক বা রিলেটেড ক্লাস্টার কিওয়ার্ড, যেগুলো সেকেন্ডারি কিওয়ার্ড, এগুলা যাতে আমার হোল কন্টেন্টে ডিস্ট্রিবিউটেড থাকে, বা এগুলা না থাকলেও অ্যাটলিস্ট যেই টার্ম গুলা থাকা উচিত এই কন্টেন্টটাতে, যেটা আমাকে মেইন টপিকটা কাভার করতে হেল্প করতেছে, ওইগুলা থাকলেও র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে। ওকে, দ্যাট মিনস আমার মানে আমার মেইন কিওয়ার্ডটা থাকতে হবে এবং পসিবল যদি আমি রিলেটেড কিওয়ার্ড দিতে পারি হ্যাঁ, ভালো। ন্যাচারালি দিতে পারলে ভালো, না আসলেও সমস্যা নাই, মানে হুম হুম, লেটেস্ট আপডেট অনুযায়ী আর কি। না আসলেও বুঝছি। সমস্যা নাই, আমার সাব টপিক গুলা, ওই কন্টেন্টের সাব টপিক গুলা কাভার করতে পারলেও হবে। ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, ভাই আপনার যে সাইটটা করতেছে এটা আপনার এক্সিস্টিং সাইট আর কি, সেই ক্ষেত্রে লিঙ্ক গুলো কি আপনার সেম রাখার চেষ্টা করতে হবে, মানে অলরেডি সাইট করা আছে ওল্ড সাইট, সেই ক্ষেত্রে আচ্ছা, মানে। লিঙ্ক গুলা যদি ইউজার ফ্রেন্ডলি লিঙ্ক হয়, যেমন প্রপার ইউআরএল দেওয়া আছে, যে এই ইউআরএল দেখেও বোঝা যায় যে ওই পেজে নিবে আমাকে। ঠিক আছে। বা হচ্ছে জি। যেখানে ইন্টারনাল লিঙ্কিং করা, ধরেন এক্সিস্টিং সাইট যেহেতু এক একটা ব্লগ থেকে অন্য একটা ব্লগে লিঙ্ক পাঠাইতে পারে, অন্য একটা পেজে লিঙ্ক পাঠাইতে পারে, আপনি ম্যানুয়ালি সব লিঙ্ক চেক করবেন যে কোনো ঝামেলা আছে কিনা কোনো লিঙ্কিং এ, যে ইরিলিভেন্ট জায়গাতে পাঠাইছে কিনা, বা হোম পেজে পাঠাইছে, মানে যেটাকে বলে হুদাই হুদাই পাঠাইছে কিনা। হ্যাঁ, এইটা যদি হয় যে হোম পেজে পাঠাইছে ম্যানিপুলেট করার জন্য, যে অন পেজ এসইওর স্কোর বাড়ানোর জন্য, তাইলে হবে না। একবারে ন্যাচারালি যাতে হোম পেজে লিঙ্কিং হয়, এগুলা মেক শিওর করতে হবে। হ্যাঁ, টোটাল মানে অ্যানালাইসিসটা আপনাকে ওইভাবে করতে হবে। আমার অন পেজের ভিডিওটা দেখেন, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা। আমি যতদূর বুঝতে পারছি যে আপনি যখন এসইও করবেন, একটা কন্টেন্ট লিখবেন, তখন মানে আপনি এসইও করতেছেন এটা চিন্তা করে লেখা যাবে। এটা লিখতে হবে যে আপনি একটা ভালো জিনিস লিখতেছেন। এক্স্যাক্টলি, ভালো আপনি জিনিস ভালো লিখতে জিনিস। গিয়ে যদি অটোমেটিক এগুলি চলে আসে আপনার কিওয়ার্ড এক্স্যাক্টলি। টিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রেই আপনার এটা গুগল পছন্দ করবে। আদারওয়াইজ আপনি যদি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেন, গুগল এটা ক্যাচ করতে পারবে ক্যাচ না। করতে পারবে, ইজিলি ক্যাচ করতে পারবে। এবং আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ইউজারদের জন্য আপনি লিখছেন। ঠিক আছে, এইটা হচ্ছে মানে আহ, ওর আলাদা কন্টেন্ট আপডেট যেটা আসছিল 2022, আপনারা সার্চ করলে পাবেন যে গুগলস হেল্পফুল কন্টেন্ট আপডেট 2022-এই আসছিল, আগস্টের দিকে আমার যতটুকু মনে পড়ে। হেল্পফুল কন্টেন্ট আপডেট, এই যে হ্যাঁ 2022 মিড, ওই আগস্টের দিকে আসছিল। তো এইটাতে ওরা এইটাই বলছে যে আমরা হচ্ছে ইউজারকে টার্গেট করে লিখা, ইউজারকে হেল্প করবে এইরকম কন্টেন্ট আমরা হচ্ছে প্রায়োরিটি দিব। ঠিক আছে, অ্যালগোরিদম এইভাবেই সেট করা হয়েছে। তো আমাদেরকে লিখতে হলে ওইভাবেই লিখতে হবে যে ইউজাররা যাতে ওদের অ্যান্সার গুলা, কেমন অ্যান্সার গুলা, যে পিপল অলসো, আজকের এই সেকশন গুলো আমি নিতে পারি,
যে এই সেকশন গুলার অ্যান্সার আমার যদি কন্টেন্টে থাকে, তাহলে আমার পসিবিলিটি থাকে যে এই জায়গাতে আমি র্যাঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমার ভিজিবিলিটি বাড়লো, ব্র্যান্ডিংটাও হইলো। হ্যাঁ, আবার যদি এরকম হয় যে যা সার্চ করছে ওটাতে ভিডিও আসতেছে বেশি, তো আমিও চেষ্টা করবো যে একটা ভিডিও মেক করে ইউটিউবে এমবেড করার, হ্যাঁ ইউটিউবে আপলোড করে ওয়েবসাইটে এমবেড করার। তাহলে আমার এখান থেকে একটা জুস আসলো, একটা লিঙ্ক ভ্যালু হইলো। এরকম বিভিন্ন জিনিস আমাদেরকে অ্যানালাইসিস করে তারপর কাজ করতে হয়। ব্র্যান্ডিং এর ক্লাস কবে হবে একটু আপনি পেজে জিজ্ঞেস করেন। এখনো আমি আমি জানি না আর কি, কোনো আপডেট পাই নাই। হ্যাঁ লিভ নিতে পারেন, হ্যাঁ মিনাজ ভাইয়ের ক্লাস শুরু হলে নিতে পারেন, সমস্যা নাই। ক্লাস শেষ আর কি, আমি জাস্ট কোশ্চেন নিবো হয়তো বা দুই একটা। অ্যাসাইনমেন্ট কি, হ্যাঁ কন্টেন্ট নিয়ে কি থাকবে আমি বলি। অ্যাসাইনমেন্টটা থাকবে এরকম যে যে কোনো একটা টপিক আপনি চুজ করবেন যেটা হচ্ছে এই জিনিসগুলো কভার করে, যে কোনো একটা টপিক এগুলোর মধ্যে। আপনি চাইলে ফিনান্সিয়াল কিছু নিতে পারেন, হ্যাঁ আপনি চাইলে শপিং রিলেটেড বা হেলথ রিলেটেড কোন একটা সাইট নিতে পারেন, ল ফার্ম নিতে পারেন, হ্যাঁ গভর্নমেন্টের সাইট নিয়ে কাজ করতে পারেন। এরকম কোন একটা টপিক নিবেন, নেওয়ার পরে ওইটার যে কোনো একটা কিওয়ার্ড আপনি সার্চ করবেন। ওই টপিক নিলে ওই কিওয়ার্ড তো আপনার মাথায় আসবে কিছু, যে এই টপিকে কিওয়ার্ড কি হইতে পারে। ঠিক আছে, তো ওইটা সার্চ করে আপনি দেখবেন যে কারা র্যাঙ্কে আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা আমি মানে লেখা কিভাবে বুঝাবো, যে কারা র্যাঙ্কে আছে, ওদের কি কি টপিক কভার করা হয়েছে, ব্লগে কি কি টপিক কভার করা হয়েছে, ওই জিনিসটা আপনি ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, আপনার ওই টপিক গুলা জাস্ট আপনি ফাইন্ড আউট করবেন, মেইন টপিকটা কি, আর সারাউন্ডিং সাব টপিক গুলা কি, মেইন টপিককে লিঙ্ক করার জন্য ওরা কি কি টাইপের ব্লগ লিখছে। ঠিক আছে, আর ইইএটি এইটা মেনটেন করে লেখা হয়েছে কিনা, এই জিনিসগুলো আপনারা খুঁজবেন। যে কোনো ওয়েবসাইট, যে কোনো বিজনেস, যে কোনো টার্ম, যে কোনো মানে টপিক হইতে পারে, হেলথ, শপিং, ফিনান্সিয়াল, হ্যাঁ সিভিক্স, সিভিক্স কি জানো, পৌরনীতি, হ্যাঁ তারপর নিউজ, কারেন্ট ইভেন্টস, এগুলা নিয়ে আপনি সাইট ঘাটাঘাটি করবেন আর কি। ঠিক আছে, এবং দেখবেন যে বুঝার চেষ্টা করেন যে ইওর মানি ইওর লাইফ কেন বলা হয়েছে। ওই যে মানুষের টাকাটা খরচ হইলো, জানের ক্ষতি হইলো, হ্যাঁ লাইফের ক্ষতি হইলো, এই জিনিসটা গুগল অ্যাকসেপ্ট করবে না, যেহেতু তার থেকে মানুষ ইনফরমেশন নিচ্ছে। গুগল চাইবে সবসময় যে ইউজারের উপকার হোক, এখানে আইসে যাতে ক্ষতি না হোক, তার টাকা পয়সা লস না হোক, তার লাইফের লস না হোক। ঠিক আছে, এই জিনিসটা মেক শিওর করবে। ঠিক আছে, তাইলে আজকে আর কোশ্চেন না নেই, আপনারা গ্রুপে কোশ্চেন করেন, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব রেন্ডার হইলে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।